লিনাক্স নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন ক্লাসটা শুরু করলাম। সুজিত আমাদের ইনস্ট্রাক্টর ট্রেইনার। সুজিত, বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, মেনলি আমি একটু লিনাক্সের আসলে ব্যাকগ্রাউন্ড বলি। লিনাক্স কার্নেলটা কপি করা ইউনিক্স থেকে। আর ইউনিক্সটা সম্ভবত 1971 সালের দিকে ইনিশিয়ালি রিলিজ করে। আর ইউনিক্স ছিল খুবই কস্টলি, আর এর ডেডিকেটেড হার্ডওয়্যার লাগতো। এরপরে লাইনাস টরভেলস নামে একজন, উনি মেনলি একটা ইনিশিয়ালি প্ল্যান নেয় যে আমি এরকম একটা কার্নেল তৈরি করব যে যে কোনো হার্ডওয়্যারে মিনিমাম রিসোর্স দিয়ে রান করবে। তিনি আসলে মেন ইনিশিয়েটিভ দেয়। তারপরে আর কি আরএসি, তারপরে রেড হ্যাট কোম্পানি আছে, ওরাকল আছে, তারপরে সেন্টওয়েস, ফেডোরা, ডেবিয়ান, নেটওয়ার্কিং এ জব করে। নেটওয়ার্কিং ডেবিটা খুবই, তারপর থেকে মেনলি সব আসছে। আর কার্নেল তো সবাই জানে, অপারেটিং সিস্টেমের প্রাণ। কার্নেল না হলে আসলে একটা অপারেটিং সিস্টেম মানে কিছুই করতে পারবে না, এক কথায়। হার্ডওয়্যারের উপরে থাকে কার্নেল। আচ্ছা। তো কার্নেল বলবেন? না না, বলো। আচ্ছা, কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করো, ঠিক আছে? ওনাদের কাছে মাইক্রোফোন আছে নাকি ওনারা চ্যাট করবে? না না, ওরা ওরা শুদ্ধ পাচ্ছে। একটা একটা রেকর্ডিং দিয়ে আমার এই যে টিভিতে লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো কার্নেলটা রিলিজ করার পরে এখন বিভিন্ন কোম্পানি সেই কার্নেলকে ইউজ করে নিজেদের একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে পারে। যে কেউ একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে পারে। কার্নেলটা ওপেন সোর্স এবং ফ্রি, মানে যে কেউ নিতে পারবে এবং যে যে কোনো কাজে ইউজ করতে পারে। এইভাবেই এখন টোটাল ডিস্ট্রিবিউশন 200-র উপরে টোটাল ডিস্ট্রিবিউশন আছে। আর সবচেয়ে বেশি যে এন্টারপ্রাইজ যেগুলো ইউজ হয়, যেটা রেড হ্যাট, সুসি, তারপরে উবুন্টু, এগুলো মেনলি এগুলো খুবই বেশি ইউজ হয়। এছাড়া নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের মধ্যে আছে কালি, উবুন্টু, এগুলো এই দুটোই বেশি চলে আর কি। কারণ আসলে হ্যাকিং টেকিং যারা এই কাজগুলো করে সেগুলোতে কালটা ইউজ করে। আর ইয়েসে আর আমরা ডেস্কটপে ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সন হিসাবে কি ইউজ করি? উবুন্টু ডেস্কটপটা বেশি ইউজ হয়। ওবন্তুর ডেস্কটপটা বেশি ইউজ হয় না? হ্যাঁ, আর মানে এটা সেন্টোএস, হচ্ছে এবং রেড হ্যাট লিনাক্স ইজ সিমিলার না? হ্যাঁ, রেড হ্যাট আর সেন্ট্রাস সেমই। মানলি রেড হ্যাট মানে আছে রিলিজ এরকম হয়। মানে রেড হ্যাট হচ্ছে একটা ধরেন মেইন কোম্পানি যেটা কন্ট্রিবিউট করে ফিডোরাকে ডেভেলপ করার জন্য। আর ফিডোরা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে, যেহেতু এটা ওপেন সোর্স, সবাই ডেভেলপ করে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইড নিয়ে কাজ করে। আর ফেডোরা কি করে, সবার কাছ থেকে ইনফরমেশন নিয়ে ফেডোরাটা ডেভেলপ করে। এবার ফেডোরাটাকে কাস্টমাইজ করে রেড হ্যাট ইন্ডিয়া রিলিজ করে। ওই রিলিজটাই আবার কপি করে সেন্টওয়েজ রিলিজ হয়। মেনলি রেড হ্যাট আর সেন্টওয়েজ সেম। মানে ব্যাপারটা হলো যে আর ফেডোরার ফেডোরার কনফার্মেশনটা হয় যে টেকনিক্যালি তারা অ্যানালাইসিস করে কনফার্মেশন দেয় যে এটা ঠিক আছে, তারপরে এটা যায় সেন্টোএসে, তারপরে যায় রেড হ্যাট লিনাক্সে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম হয়। মানে রেড হ্যাট কি মেনলি এদের হচ্ছে মানে আর্থিক যে সাপোর্টটা লাগে, এটা মোস্ট অফ রেড হ্যাটই দেয় ফেডোরাকে। ফেডোরা সবার কাছ থেকে নেয়, মানে সোর্স কোড বা একটা নতুন একটা প্রোডাক্ট আসবে ওটা, মানে রেড হ্যাট এখন যা রিলিজ করেছে এর থেকে যে অ্যাডভান্স জিনিসগুলো যদি কেউ দেখতে চায় যে ফিউচারে কি আসবে, তাহলে তাকে ফেডোরা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফেডোরা নিয়ে ওই যে নতুন নতুন যেগুলো ইমপ্লিমেন্ট হবে আসবে, ওগুলো সব ফেডোরাতে পাবে। মানে ফেডোরাতে টেস্ট ফেডোরাতে হওয়ার পরে মূলত যখন, ফেডোরাতে আর&ডিটা হয়, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা হয়। হ্যাঁ, আর এন ভাই, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম ডেভেলপের আগে আর এনডিটা হয় হচ্ছে আপনার ফেডোরাতে। এখন যখন রেডার রিলিজ করে দেয়, তারপরে যে বাগ ফিক্স গুলো হয়, কমিউনিটির মাধ্যমে যে বাগ ফিক্স গুলো আসবে সেগুলো সেন্টোস সবাই ইউজ করে। সেন্টোস তো ফ্রি, যে কেউ ইউজ করতে পারছে। যে কোনো একটা প্রবলেম হলে সেটা দেখা গেল কমিউনিটিতে সবাই আপডেট দিলে যেটাতে প্রবলেম আছে রেডার উপর এটা দেখে দেখে দেখা গেল রেডারের একটা বাগ ফিক্স রিলিজ করে। তো রেডার হচ্ছে সেন্টোসকে কন্ট্রিবিউট করে, আর ওইদিকে ফেডোরা করে। এইভাবে এদের সাইকেলটা বেশ চলে। 6 মাস পর পর ধরেন একটা 7.6 আসছে, কিছুদিন পর 7.7 ছাড়বে। এখন যে লেটেস্ট হচ্ছে 8.3, দেখা গেল 6 মাস পর 8.4 চলে আসবে।
আচ্ছা আচ্ছা। মানে এই রিলিজটা এইভাবে হয়। আর কারটা মেবি 1991 সালের দিকে হচ্ছে আপনার লিনাক্স টরভেলডস এই প্রজেক্টটা হাতে নেয়। আর রেড হ্যাট ইন্ট্রোডিউস হয় 1999 সালের দিকে, 3-4 বছর পরে। আর উবুন্টু পরে আসছে, 2005 সালের দিকে মেবি আসছে এটা উবুন্টু। বাট এখন উবুন্টু মোস্ট মানে জনপ্রিয় এক্সট্রা সিস্টেমের মধ্যে সার্ভার থ্রু তাই। আমরা মেনলি আমরা রেড হ্যাটের কোনো যদি প্যাকেজ বা সফটওয়্যার আমাদের নামাতে হয় তাহলে রেড হ্যাট সাবস্ক্রিপশন লাগে। ফ্রি নামানো যায়, বাট এক্সট্রা যদি কোনো সফটওয়্যার বা প্যাকেজ দরকার কোনো সাবস্ক্রিপশন দিয়ে সেই প্যাকেজগুলো ডাউনলোড করতে হয়। সেন্টওএস বা কুমুন্তুর ক্ষেত্রে এরকম না। কুমুন্টু ইনস্টল করলে ওদের যে রিপোজিটরি আছে সেখান থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করা যায়। সেন্টওএসও সেম। তো প্রোডাকশন করতে গেলে যেরকম আমরা সিসকোর ক্ষেত্রে করি, প্র্যাকটিসে প্র্যাকটিস করে নিই বা জেএনএস থ্রিতে প্র্যাকটিস করে নিই। আর এখানে প্রোডাকশন লেভেলে কিছু করতে গেলে যেহেতু আপনার কাছে সাবস্ক্রিপশন নাই ইনিশিয়াল লেভেলে, তখন আপনি কি করবেন, সেন্টওএসে এটা সবকিছু প্র্যাকটিস করে সবকিছু দেখে টেকে এবার এক্স্যাক্টলি যেটা হচ্ছে রেটে এবার হচ্ছে এটাই আচ্ছা, যে মানে সফটওয়্যার। মানে হলো সেন্টোস যেহেতু রেড হ্যাট লিনাক্সেরই সাথে কাজ করে, ফেডোরা, রেড হ্যাট লিনাক্স এবং সেন্টোস। তো যদি আমি রেড হ্যাট লিনাক্সের সাবস্ক্রিপশন মানে লাইসেন্স যদি না থাকে, তাহলে আমি কি করব, সেন্টোসে ওটা ডেপ্লয়মেন্ট করব, টেস্ট করব এটা এক্সিকিউশন হচ্ছে কিনা, সেটা দেখার পরে তারপরে আমি এটা রেড হ্যাটে ফাইনালি ডেপ্লয়মেন্ট করব। ইজ ইট? হ্যাঁ কারেক্ট। আচ্ছা, ওকে। এখন যে অলরেডি ডিপ্লয় করে ফেলছে, যার এই বিষয়ে আইডিয়া আছে, তার তো তারপর লাইসেন্স তো আছে। যেহেতু রেডাতে করতে গেলে লাইসেন্স লাগবে, মানে ফ্রি তো না। আপনার কিছু সফটওয়্যার ডাউনলোড করতে গেলে যদি সফটওয়্যারে কোনো ডিপেন্ডেন্সি চলে আসে তাহলে রেডাটের রিপোজিটরি থেকে কিন্তু নামাতে হবে। বাট সাবস্ক্রিপশন না থাকলে ডাউনলোড করতে দিবে না আর কি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, সেটা হলো শুধু যে আমরা কি ধরনের লাইসেন্সের কথা বলতেছি, সেটা হলো ধরো মেইলের জন্য বা সাপোর্ট সার্ভিসের জন্য, না কি ধরনের লাইসেন্সের কথা বলতেছি? অপারেটিং সিস্টেম লাইসেন্স। আচ্ছা, এই অপারেটিং সিস্টেম লাইসেন্সের ভিতরে কি একটা লাইসেন্সের ভিতরে সবকিছু ইনক্লুডিং, যেমন আমরা এখন এটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি ধরেন এনসিবল নেন, এনসিবল মানে অপশন, অপশনের জন্য লাইসেন্স। আপনি ভার্চুয়ালাইজেশন নেন তার জন্য আলাদা লাইসেন্স। মানে যে কাজের জন্য মেলে নেওয়া হবে তার উপরে ডিপেন্ড করে লাইসেন্স হবে। আচ্ছা, মানে এটা হচ্ছে এটা আরেকবার একটু বলো, এটা ক্লিয়ার বুঝতে পারিনি। শুধু রেড হ্যাট হলে রেড হ্যাট লিনাক্স শুধু একটা প্রোডাক্ট নাই, আরো অনেক প্রোডাক্ট আছে। সে হচ্ছে যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস, ওপেন স্ট্যাক এখানেও কাজ করে। আবার রেড হ্যাট ট্যাক্স, ওএস এটাও আছে, এটাতে ভার্চুয়ালাইজেশন আছে, তারপর অটোমেশন আছে, তারপর ডকার কন্টেনার এগুলো আছে। প্রতিটা আলাদা আলাদা মেনলি লাইসেন্স, মানে যেটা কাস্টমারের যেটা রিকোয়ারমেন্ট সেটার উপর ডিপেন্ড করে আসলে লাইসেন্স নেয়। লাইসেন্সের উপর ডিপেন্ড করে রিপোজিটরি বা সফটওয়্যারটা না বলতে যায়। আচ্ছা, তার মানে বুঝতে পারছি যে ধরো আমি যদি রেড হ্যাট লিনাক্সের অনেকগুলো প্রোডাক্টস আছে, সেই প্রোডাক্টসের ভিতর কোন কোন সার্ভিস আমি ইউজ করব বা কোন প্রোডাক্টগুলো আমি নিব, সেটার জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমার লাইসেন্সগুলো চুজ করতে হবে। আমি যদি ধরো আমি যদি একটা এন্টারপ্রাইজ রেড হ্যাট লিনাক্স একটা এন্টারপ্রাইজ রেড হ্যাট লিনাক্স ইনস্টল করতে যাচ্ছি, সেখানে আমার কোনো লাইসেন্স লাগবে কিনা 1 নম্বর, বা সেখানে আমি যদি মেইল সার্ভিস চালাইতে চাচ্ছি, হ্যাঁ, বা ডিএনএস প্রক্সি, এফটিপি, এগুলোর জন্য ইনিশিয়াল লেভেলে কোনো লাইসেন্সের প্রয়োজন আছে কিনা? এগুলো লাইসেন্স ওটা নিলে হবে। হ্যাঁ, ইনিশিয়াল যে লাইসেন্সটা এটা নিলে হবে। তার মানে এটার জন্য তোমার লাইসেন্স কিনা লাগবে? হ্যাঁ লাইসেন্স লাগবে। আচ্ছা আচ্ছা। বাট আমরা এখন মেনলি এটা যদি আপনি লাইসেন্স না কিনেও যদি আপনি রেডের সাইট থেকে, আচ্ছা ডাউনলোডে দেখাই, এখন কি তোমার ভিএম এর এটা আসছে? হ্যাঁ, ভিএমআরটা দেখতে পাচ্ছি। তাহলে আমি এটা ফুল ভিএমআর ইয়েটা দেখতে পাচ্ছি, কপি হয়েছে। আমাদের আছে এক ডেস্কটপে সেকেন্ড, দেখা যাচ্ছে ব্রাউজারটা।
এক সেকেন্ড সুজিত, এক সেকেন্ড, আমি ভিএমআরটা ডাউনলোড হয়ে গেছে, এটা আগে একটু দিয়ে নিই ওদেরকে। ভাইয়া আহ, হ্যাঁ সুজিত দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ওদের আছে অনেক প্রোডাক্ট আছে, এই যে আমি data.com-এ যাওয়ার পরে যে বস ওপেন স্ট্যাক ভার্চুয়ালাইজেশন প্রচুর প্রোডাক্ট আছে, মানে নতুন মানে ডে বাই ডে নিউজ নতুন প্রোডাক্ট আসা মানে আসতেইছে, ঠিক আছে। তো এই যে রেড হ্যাট লিনাক্স এর পরে যাওয়ার পরে এই যেখানে আছে ট্রাইট ফ্রি বাইট, তো আপনি যে কোনো কেউ এটা ডাউনলোড করতে পারবে। বাট উইন্ডোজে যেরকম হয়, উইন্ডোজের এই যে 2016 বা 12-এ যদি আপনি ডাউনলোড করে ইভালুয়েশন ভার্সনটা ইনস্টল করেন, ওদের 180 দিন একটা টাইমলাইন থাকে, তারপরে 1 ঘন্টা পর পর সার্ভারটা রিস্টার্ট নেয়। মানে মাইক্রোসফটের কি সবকিছুতে আসলে টাকা লাগবে, ঠিক আছে, যে 1 ঘন্টা পর পর ওটা রিস্টার্ট নেবে। যদি 1 ঘন্টা পর পর কোনো সার্ভার রিস্টার্ট নেয়, তাহলে সেটা তো সার্ভিস রান করা যায় না। তো আপনাকে অবশ্যই লাইসেন্স পারচেজ করতে হবে। বাট রেড হ্যাট কি করে, আপনি যে ট্রাইট ফ্রি দিয়ে যদি এটা ডাউনলোড করেন, ও আসলে রিস্টার্ট করবে না বা আপনারা বলবে না যে আপনি, মানে বলবে যে লাইসেন্স নেন, বাট মানে কোনো ইন্টারাপ্ট করবে না। কিন্তু রেড হ্যাটে যদি লাইসেন্স না নেওয়া হয়, তাহলে 180 দিন ওদের কাছে ইয়ে ভার্সন আছে, তারপরে অবশ্যই লাইসেন্স পারচেজ করতে হবে। আচ্ছা, আমি এখন নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই দিই। আর যদি কেউ ডাউনলোড করতে চায়, তাহলে যে প্রোডাক্ট থেকে যে ট্রাইট ফ্রি, প্রোডাক্টের ওখান থেকে ট্রাইড ফ্রি এখান থেকে ডাউনলোড করতে হবে, তাই তো? ডাউনলোড করতে হবে। এখন হচ্ছে যেহেতু এই আমার এটাতে লগ ইন করছি, এটাতে লাইসেন্স নেওয়া আছে, তো আচ্ছা, যাদের লাইসেন্স থাকবে না, তাদের লগ ইনের এখানে যে নতুন একটা ইউজার আইডি পাসওয়ার্ড ডেটাটা তৈরি করে নিতে হবে আর কি, করে সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে ক্লিয়ার। হ্যাঁ, যে কোনো ভার্সনই এখান থেকে ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে রেডাটের বিএমআরটা, সেম বিএমআর সাইটে যে ডাউনলোড করতে পারবে। আচ্ছা, খানিকটা কাটিয়ে দেবো। লিঙ্কটা একটু তুমি এসে দিয়ে দাও। এখানে একবারে লিখে চলে আসবে বিএমআর অর্কেস্ট্রেশন। সুজিত ওই রেড হ্যাট লিনাক্সের লিঙ্কটা দিয়ে দাও, ওটা redhats.com-এ গেলে তো পাবে। হ্যাঁ, আমি তাহলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওটা একবার ডিরেক্ট লিঙ্কটা। দুটো লিঙ্ক দিয়ে। এখান থেকে বিএমআর অর্কেস্ট্রেশন যে পুরো এখন লেটেস্ট 16 এটা ডাউনলোড করা যাবে। আমি 15টা দিচ্ছি, 15টা আপাতত সবাই সবাই সেম ভার্সনে থাকুক, 15টা সবাই ইনস্টল করুক। ফাইন। ভাই এখন কি ডাউনলোড হয়ে গেছে ভাই হ্যাঁ ডাউনলোড বিএমআর হয়ে গেছে। অর্কেস্ট্রেশন? হ্যাঁ ওয়ার্কস্টেশন ইনস্টল দিয়ে ফেলো সবাই। ওয়ার্ক ওয়ার্কস্টেশন ইনস্টল। আচ্ছা আমারটাই দিয়ে দিই, আমার তো শুধু এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ আমি তোমাকে আমি আমার কম্পিউটারে আমি শুরু করলাম। হ্যাঁ শুরু করো। আচ্ছা আচ্ছা,
মানে ভিএমআর ওয়ার্ক স্টেশন আর ভার্চুয়াল বক্স দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভিএমআরটা ভিএমআর কোম্পানির আর ভার্চুয়াল বক্সটা হচ্ছে ওরাকল কোম্পানির। ভিএমআরটা লাইসেন্স মানে কিনতে হয়, এটা ফ্রি না। আর ভার্চুয়াল বক্সটা ফ্রি, যে কেউ ইউজ করতে পারবে। আর ওয়ার্ক স্টেশনটার জন্য লাইসেন্স নিতে হয়। প্রোডাক্টটা যদি কম্পেয়ার করা হয়, দুইটা অলমোস্ট সেম সেম ফিচার আছে। বাট যেহেতু আমরা খুব বেশি কাজ করব, মাঝে মাঝে ওপেন টোপেন করবো, ভিএমআর অর্কেস্ট্রেশনে যেহেতু এটা লাইসেন্স, এটা একটু প্রোডাক্ট একটু রিস্ক, ঠিক আছে, এটা ইউজ করাই বেটার। বাট ভার্চুয়াল বক্সটাও সেম সেম ফিচারই আছে, সো এটাও কোনো ইস্যু না। এখানে এই যে এগুলো হচ্ছে প্রতিটা এক একটা ভিএম। এখানে যে আমরা অনেকগুলো ভিএম আছে, যে আইকু এটা ব্যাকআপ সফটওয়্যার, রেড হ্যাট 7.4, সেন্টোস, জেএনএস 3, নেক্সাস 9K, সেন্টোস 7, এগুলো উইন্ডোজ 7। তো মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট যেটা দরকার, মিনিমাম 4 GB লাগবেই, যেহেতু বেস ওএস তো একটা রিসোর্স ইউটিলাইজেশন করবে। সেটা মিনিমাম 2 কোরের প্রসেসর আর 4 GB র্যাম, এটা হচ্ছে মাস্ট বি লাগবে যদি কোনো এর ভিতরে কোনো ভিএম রান করতে যাওয়া হয়। এর কম হলে কি হবে, এর কম হলে কিছুক্ষণ কাজ করার পর দেখা গেল হ্যাং করবে, বা সে নেক্সট ইয়ার কোনো কিছু ইন্টার দিলে নিচে যাবে না, একদম ওইভাবে স্টাক হয়ে পড়ে থাকবে। তো মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট হচ্ছে 4 GB র্যাম, 4 GB বেশি হলে ভালো। আমার এখানে আছে হচ্ছে 12 GB র্যাম, এসএসডি আছে, এইচডিডিও আছে। তো যদি এরকম কনফিগারেশন থাকে তাহলে আরো ভালো, মানে ভালো তো শেষ নেই। তো আমি একসাথে 3-4টা ভিএম রান করতে পারি। এখানে যে কটা ভিএম আছে প্রতিটা 3-4টা ভিএম একসাথে এট এ টাইম রান করতে পারি। সো 3-4টা ভিএম রান করছে, আমার উইন্ডোজের বেস ওএসটাও রান করছে, এখানে রিসোর্স একটু বেশি দরকার। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, যদি কেউ ভিএম তৈরি করতে যায় তাহলে তাকে ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিনে যেতে হবে বা কন্ট্রোল এন। যদি কোনো ভার্চুয়াল মেশিন অলরেডি ইনস্টল করা থাকে বাট এখানে লিস্টে নাই, তখন ফাইল থেকে ওপেনে যে সে ভিএম এর লোকেশনটা দেখাই দিতে হবে, যে আসলে সেই ভিএমটা কোথায় আমি ইনস্টল করছিলাম। সাপোজ যে একটা ভিএমএক্স ফাইলটা দেখাই দিলে এখানে অ্যাড হয়ে যাবে। যদি এখানে না থাকে তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে 7.6 আইডেন্টি ম্যানেজমেন্ট নিউ নামে একটা ভিএম এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। প্রতিটা ভিএম এর জন্য আলাদা আলাদা র্যাম, আলাদা আলাদা প্রসেসর এবং হার্ড ডিস্ক এখানে অ্যাসাইন করা আছে। তো যদি কারো রিকোয়ারমেন্ট হয় এগুলো চেঞ্জ করার, তাহলে এডিট ভার্চুয়াল মেশিন। এখন এই ভার্চুয়াল মেশিনটার মিনিমাম কত জিবি র্যাম দরকার সেটা মিনিমাম রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, মেনলি র্যাম প্রসেসর ওইভাবে দিতে হবে। বাট লিনাক্স অপারেটিং সিস্টেম যদি আপনি মিনিমাল মোডে মানে কমান্ড লাইনে যদি ইনস্টল করা হয় তাহলে প্রচুর র্যাম কমায়। যেরকম আমরা এখন 1 GB র্যাম দিয়ে একটা উইন্ডোজ রান করবে, এটা ভাবাই যায় না। কিন্তু 1 GB র্যাম দিয়ে লিনাক্সের যে কোনো অপারেটিং সিস্টেম রান করা যায় কমান্ড লাইনে, এবং গ্রাফিক্যালও করা যায়। তো এটা হচ্ছে বেনিফিট। মেনলি উইন্ডোজ প্রোডাকশন এনভায়রনমেন্টে খুবই কম ইউজ হয় এই কারণেই যে উইন্ডোজটা মানে লিনাক্সটা প্রচুর সিকিউর। উইন্ডোজ মানে কম্পেয়ার টু উইন্ডোজও সিকিউর না তা না, উইন্ডোজ কম্পেয়ার টু লিনাক্স অনেক সিকিউর। বুঝতে পারতেছো সুবিধা কত? আর এটাতে খুবই মিনিমাম রিসোর্স দরকার হয়। যেরকম উইন্ডোজে যদি দরকার হয় 64 GB, এখানে দেখলো 24 না, মানে দেখা গেল হচ্ছে 100% যদি ইউজ হয় আপনার উইন্ডোজে, 75% ইউজ হবে হচ্ছে আপনার লিনাক্স। খুবই কম রিসোর্স ইউটিলাইজেশন করে বেটার পারফরমেন্স দিতে পারে লিনাক্স, যেহেতু এটা সবাই মিলে ডেভেলপ করে। ওয়ার্ল্ডের টপ টপ কোম্পানি সবাই মিলে একটা প্রোডাক্ট ডেভেলপ করছে। তো এটা আর মাইক্রোসফট কি করছে, নিজেই সব ডেভেলপ করছে। তো এই কারণে লিনাক্সটা খুব প্রচুর বাগ ফিক্স থাকে এবং খুবই লাইট ওয়েট অপারেটিং সিস্টেম হয়। আচ্ছা, আমি এখন নতুন একটা ভিএম কিভাবে ইনস্টল করতে হয় ওটা আমি দেখাই দিই। আচ্ছা, এখানে আর কিছু ফিচার আছে, যেরকম যদি কোনো ভিএম এক জায়গা থেকে মুভ করে আর এক জায়গায় আমরা নিয়ে যেতে চাই, সাপোজ এই যে RSL 7টা এখন আমার পিসি থেকে আর একজনের পিসিতে নিয়ে যাব, দুইটা প্রসিডিউরে করা যায়। একটা হচ্ছে ভিএমটা যেখানে ইনস্টল করা আছে, ভিএমটা যেখানে ইনস্টল করা আছে ওই ফোল্ডারটা ডিরেক্ট কপি করে নিয়ে যাও।
আর এই ভিএমটাকে অথবা ভিএমটাকে এক্সপোর্ট করে নিয়ে যায়, এক্সপোর্ট টু ওভিএফ। এক্সপোর্ট টু ওভিএফ দেওয়ার পরে যেখানে সেভ করা হবে ওই সিঙ্গেল ফাইলটা এক জায়গায় নিয়ে যাওয়া, ওই ফাইলটা ওখানে যে ফাইলগুলো তৈরি হবে। আরেকজনের মেশিনে এই সেম ফাইলটা আমি নিয়ে যে চালাই দেব। আর যদি কোনো আলাদা কোনো ভার্চুয়ালাইজেশন থাকে সেটাও কানেক্ট করা যাবে, যে কানেক্ট টু সার্ভার দিয়ে। সাপোজ আপনি আছে যেরকম ESXi ইনস্টল করা আছে কোনো জায়গায়, ESXi হচ্ছে একটা বেয়ার মেটাল হাইপারভাইজার, যেটা ভিএমওয়্যার এর মতোই ফিচার এসছে, আরো বেশি ফিচার আছে যেটা এন্টারপ্রাইজ লেভেলে ইউজ হয়। তো ওইটাও এখান থেকে কানেক্ট করা যায় কানেক্ট টু সার্ভার দিয়ে। এখানে সেই ESXi আইপিটা দিলে, ইউজার নেম পাসওয়ার্ড দিলে এখানে তার ভিএম গুলো শো করবে। আচ্ছা, এখানে যে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর নামে একটা মেনু আছে, এখানে যাওয়ার পরে হোস্ট অনলি নেট, তিনটা টাইপের, একটা আছে নেট, হোস্ট অনলি, ব্রিজ। সুজিত আমরা তিনটা দেখতে পাচ্ছি না এটা। দেখা যাচ্ছে না ভাই? তাহলে কোন স্ক্রিনটা? তাহলে আমি শেয়ারটা আবার তোমার করছি। এর চেয়ে বড় করা যাবে না। ও এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সুজিত। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে তিনটা টাইপ হয়, এই যে ভিএম নেট 0, 1 আর 8। আচ্ছা, তিনটা ডিফারেন্সটা হচ্ছে, যদি ব্রিজ দেওয়া হয় তাহলে ভায়ার ওয়েস্টেক আইডিতে যে রাউটারটা আছে, যদি কেউ ওয়াইফাইতে কানেক্টেড হয় তাহলে ওই রেঞ্জের আইপিটা পাবে। সাপোজ বাইরের ওয়াইফাই যদি রেঞ্জটা 192.168.10 ডট সামথিং, তাহলে 10 ডট সামথিং এর একটা আইপি পাবে ভিএমটা, যেটা ডিরেক্টলি মানে এক্সটার্নাল যে নেটওয়ার্কটা আছে, যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ওইটার যে মানে নেটওয়ার্কের ভিতরে যে পিসি গুলো ডিরেক্টলি অ্যাক্সেস করা যাবে। তার মানে আমার এটা হচ্ছে একটা লোকাল মেশিনের মতো ওয়্যারলেস কানেক্টেড হবে। হ্যাঁ হ্যাঁ ভাই। এখন ধরেন এখানে আপনার 10 জন আছে, তো 10 জনই চাচ্ছে যে একজন আর একজনের ভিএম এ লগ ইন করবে, এবং আপনার এখানে যে প্রিন্টারটা আছে, নেটওয়ার্ক প্রিন্টার, সে ভিএম এ বসে প্রিন্টারে প্রিন্ট করবে, তাহলে সে ব্রিজ দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। বাট আচ্ছা, আমি আরেকটা এক ক্লিয়ার করি। সেকেন্ড সুজিত, ব্রিজ, এদের এখানে দুইটা অপশন আসতেছে, বলতেছে ব্রিজ আর হোস্ট অনলি, না নেট আসেনি না? হ্যাঁ, সেটিং এখানে নিচের দিকে সেটিং এর একটা। এক সেকেন্ড সুজিত, সেটা হলো যে এদের এখানে দুইটা অপশন আসছে, একটা হলো নেট আর ব্রিজ, নাকি ব্রিজ আসছে? হোস্ট নেট এন্ড হোস্ট অনলি। আচ্ছা, এই রাইট পাশে দেখেন সেন্স সেটিং নামে একটা অপশন আছে। রাইট পাশে। আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখো এদিক তাকায় দেখো তোমাদের। আমার কিন্তু দুইটা আসছে, তাই না? হোস্ট অনলি, নেট। এখানে যে সেন্স সেটিং, তারপরে ইয়েস। আচ্ছা, আসছে তোমাদের এখন। এক সেকেন্ড সুজিত, এক সেকেন্ড সুজিত, এক সেকেন্ড দেখিয়ে দেন আসছে কিনা। আসছে কি এরকম তো আসছে। কোন ইন্টারফেস করে? এক সেকেন্ড সুজিত, এদেরটা একটু দেখে নি। তুমি ওখান থেকে গেছো, তুমি হয়েছে? এক সেকেন্ড সুজিত, তোমারটা আসছে? তোমারটা আসছে? ভিউ নেটওয়ার্ক এডিটরে যাও স্যার, গেছো ভিউ? হ্যাঁ, ওই যে চেঞ্জ সেটিং নিচে। আরে নিচে চেঞ্জ সেটিং, তোমার তো কানা আছো। আসছে এই ইনস্টাফিল আসছে, ইনস্টল হলো কেবল। আচ্ছা ঠিক আছে,
ফাইন, মোটামুটি বড় আসছে জিনিসটা মাথায়, ঠিক লোকরা আছে। এটা হচ্ছে পরে ওইটা এটা দেখতে পারবে, হ্যাঁ। এটা মনে থাকবে, এটা খুব সিম্পল জিনিস। ওকে, নেক্সট, নেক্সট সুজিত। আচ্ছা, এখন ব্রিজটা কোন মানে অ্যাডাপ্টারের উপরে হবে সেটা এখান থেকে বলে দিতে হবে। সেটা যদি ল্যান অ্যাডাপ্টার হয় তাহলে যে আর যে 45 কানেকশনে তাহলে যে ইথারনেট কানেকশনটা দিতে হবে। তাহলে যদি মডেম থাকে মডেমের যে অ্যাডাপ্টারটা আসবে ওটা দেওয়া যাবে, বা এই যে ওয়াইফাই, যেহেতু আমরা ওয়াইফাই সাথে কানেক্টেড সবাই, সো ওয়াইফাইটাই হবে। আমার হচ্ছে আমার রাউটার সাথে ওয়াইফাইতে কানেক্টেড, সো এই যে ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস এটা এটার সাথে ব্রিজ হবে। তো আমার যদি ল্যান অ্যাডাপ্টারও কানেক্ট থাকে এবং ওয়াইফাইতেও কানেক্ট থাকে তাহলে আমার ডিসাইড করতে হবে কোনটার সাথে কানেক্ট হবে, ভিএমটা কোন অ্যাডাপ্টারের উপর দিয়ে ব্রিজ হবে সেটা বলে দিতে হবে এখান থেকে। তো এখানে ওয়্যারলেস অ্যাডাপ্টারের সাথে হবে, এখানে নেটের সাথে নেট এখানে সিলেক্ট করার পরে এখানে নেট সিলেক্ট করতে হবে। আর যে হোস্ট অনলি নেট, হোস্ট অনলিটা কি লেখা আছে, কানেক্ট ভিএমস ইন্টারনালি ইন এ প্রাইভেট নেটওয়ার্ক, মানে ভিএম গুলা শুধু ভিএম গুলোর সাথে কানেক্ট হতে পারবে, একটা ভিএম আর একটা ভিএম এর সাথে কানেক্ট হতে পারবে। বাট বাইরে যে গুলো আছে এখানে যদি 10 জন থাকে তো 10 জনের সাথে কানেক্ট হতে পারবে না এই ভিএম গুলা দিয়ে। এর জন্য আলাদা একটা ব্লক হবে, সেটা হচ্ছে 192.168.140 ডট সামথিং। ডিএসসিপি এনাবল করলে এই রেঞ্জের একটা আইপি পাবে ভিএমটা। আচ্ছা, আর যেটা হলো শুধু নেট, নেট শেয়ার হোস্ট আইপি অ্যাড্রেস, এটা নেট করলে কি হবে তাহলে? বলছি ভাই আমি এটা আচ্ছা, হোস্ট অনলিটা ক্লিয়ার করে নিই একটু। হোস্ট অনলি করলে শুধু ভিএম গুলা মানে আমার পিসিতে যে ভিএম গুলো আছে এই ভিএম এর মধ্যে শুধু কানেক্ট হবে, আচ্ছা, এটা হচ্ছে হোস্ট অনলি। আচ্ছা, আর নেটটা হচ্ছে এই ভিএম একটা ভিএম, যেহেতু এটা প্রতিটা নেটের আইপি পাবে অন, আচ্ছা আমি এটা দেখাচ্ছি। আচ্ছা নেটটা এই 140 পাবে আর হোস্ট অনলিটা আইপি পাবে 122 ডট সামথিং। সো যদি হোস্ট অনলি দেওয়া হলে সব ভিএম কে পাচ্ছে। এখন নেট দিলে ডিফারেন্সটা কি হবে, নেট দিলে ডিফারেন্সটা এটা হবে যে আমরা যেহেতু ওয়াইফাইতে কানেক্টেড, তো এই নেট এই যে ভিএমটা আছে এই ভিএমটা আমাদের একটা অ্যাডাপ্টারের সাথে নেট হবে। সেটা হচ্ছে এখানে যেহেতু 140.0, এখানে আমাদের একটা ভার্চুয়াল অ্যাডাপ্টার তৈরি হয়েছে। এই যে ভিএম নেট 8 আর ভিএম নেট 1, তাহলে 1টা হচ্ছে হোস্ট অনলি আর ভিএম নেট 8টা হচ্ছে নেট। এই যে ভিএম নেট অন এটা হচ্ছে হোস্ট অনলি আর এটা হচ্ছে নেটের জন্য, অ্যাডাপ্টারটা নেটের জন্য ইউজ হচ্ছে। এখানে 140.1 নামে একটা আইপি থাকবে এই যে। আচ্ছা, তো ভিএম গুলা আসলে এইটা হচ্ছে প্রতিটা ভিএম এর গেটওয়ে, না গেটওয়ে হচ্ছে 140.2 হবে। এর উপরে ডিপেন্ড করে আসলে এই নেটিংটা কাজ করে। এই ভিএম এর নেটিং গুলা এই আইপি গুলা নেট হবে আমাদের যে রাউটার আছে রাউটারের আইপির সাথে নেট হয়ে সে ইন্টারনেট কানেকশন পাবে। বাট হোস্ট অনলি দিলে ইন্টারনেট পাবে না, আর ব্রিজ দিলে তো ডেফিনেটলি ইন্টারনেট পাবে যেহেতু সে ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট হচ্ছে। আচ্ছা, আমি এখন একটু যদি সামারাইজ বলি, তার মানে আমরা যদি ব্রিজ দিই, ব্রিজ দেওয়া মানে আমি আমার ওয়্যারলেস রাউটারের সাথে একটা মেশিন লাগানো, কানেক্টেড করা। হ্যাঁ কারেক্ট, ফিজিক্যালি লাগানো অথবা ওয়াইফাইতে কানেক্ট করা সেম। আচ্ছা, আর যদি হোস্ট ওয়ানলি দিই তার মানে আমি নিজে একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করতেছি ইনসাইড ভিএম এর ভিতরে। জি হ্যাঁ কারেক্ট, হ্যাঁ, যে আমার ওখানে ভিএম গুলোর ভিতরে। অনেকগুলো ভিএম আছে, সেই ভিএম গুলো নিজেরা নিজেরা কমিউনিকেশন করতে পারবে। আর হ্যাঁ আর আরেকটা জিনিস হলো যে নেট, নেট যদি করি তাহলে আমার নেটে কি আমার অটোমেটিক আইপি পাবে, না আমাকে ম্যানুয়ালি আইপি বসিয়ে দিতে হবে? ডিএসসিপি হয়ে যাবে অটোমেটিক, এখানে দুইটার ক্ষেত্রে ডিএসসিপি অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমার সো মেইন এই এই যে ডিএসসিপিটা হবে, আমার মেইন মেশিন কি এই ডিএসসিপি আইপিটা প্রোভাইড করবে, না? এটা হচ্ছে এর একটা সার্ভিস আছে, নেট সার্ভিস এন্ড সার্ভিস। আচ্ছা কোনো কারণে যদি যে ভিএমআর এর সার্ভিসগুলো ডাউন হয়ে যায় তাহলে আপ করে দিতে হবে, যেরকম যে ডিএসসিপি সার্ভিস, তো এটা যদি স্টপ করে দিই তাহলে ডিএসসিপির আইপি গুলো পাবে না। নেট যদি স্টপ করে দিই তাহলে নেট সার্ভিসটা কাজ করবে না। আচ্ছা, আচ্ছা,
তো অনেক সময় দেখা গেল হয় কি, মানে কোনো ইনস্টল করার পরে কোনো একটা প্রবলেম হয়েছে, এই সার্ভিসগুলো রান করে না, বা অনেকে মনে করছে এটা তোমার দরকার নেই, আমি সার্ভিসটাকে এই যে স্টপ করে দিই, অথবা অন, যখন অন হবে তখন স্টার্ট হবে না, ম্যানুয়ালি স্টার্ট করতে হবে। তাহলে ম্যানুয়াল যদি দিয়ে রাখা হয় তাহলে সার্ভিসটা উইন্ডোজ যখন স্টার্ট হবে তখন অটোমেটিক স্টপ হবে না, মানে স্টার্ট হবে না। তাহলে কি হবে, দেখা গেল ভিএম এ অটোমেটিক আইপি পাচ্ছে না, ডায়াগনোসিস করা হচ্ছে না কোথা থেকে আইপি পাচ্ছে না, তখন এখানে এসে চেক করতে হবে যে আসলে ডিএসসিপি সার্ভিসটা রান আছে কিনা। নেট সার্ভিসটা কাজ করছে না, তো ডেফিনেটলি এখানে এসে চেক করতে হবে যে আসলে নেট সার্ভিসটা এখানে স্টার্ট আছে কিনা। আচ্ছা এখন এই যে ডিএসসিপি এনাবলড, তো প্রতিটা ভিএমই ডিএসসিপির মাধ্যমে আইপি পেয়ে যাবে। বাট আমরা যখন একটা সার্ভার কনফিগার করি তখন আসলে ডিএসসিপি করে সার্ভারে আইপিটা কখনো কেউ বসায় না, সবাই স্ট্যাটিক আইপি বসায়। ম্যানুয়ালি আইপি বাট যে আমরা যে হ্যাঁ ম্যানুয়ালি, যেহেতু হচ্ছে ডিএসসিপি কি হয়, এটা লিস্ট একটা টাইম দেয় যে 2 দিন 4 দিন বা 5 দিন, তারপরে যে লিস্ট টাইমটা যখন শেষ হয়ে যায় তখন আবার পুনরায় আরেকটা আইপি পাই। আচ্ছা এখন একটা সার্ভারের ওয়েব সার্ভারের আইপি হচ্ছে 140.2, বা ডিএসসিপি সার্ভার যদি করা থাকে তাহলে 2-3 দিন পরে বা 5 দিন পরে আইপিটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখন কেউ ব্রাউজ করতে পারবে না, তাদের দেখা গেল সবাই মেইল দিচ্ছে কেন আমি ওয়েবসাইটটা পাচ্ছি না। এই কারণে সার্ভারে সবসময় স্ট্যাটিক আইপি বাসাইন করা যায়। এখন ডিএসসিপির মাধ্যমে এটা করা যায় যদি ম্যাক অ্যাড্রেস দিয়ে বলে দেওয়া যায়, রেস্ট্রিক্ট করে দেওয়া হয় যে এই ম্যাক অ্যাড্রেসের জন্য এইটাই আইপি পাবে, তাহলে এটা সম্ভব। বাট প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিএসসিপির মাধ্যমে ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে কেউ কোনো সময় করে না, কারণ করলে আরো একটা প্রবলেম আছে। যেরকম কোনো কারণে নিক ইন্টারফেসটা নষ্ট হয়ে গেছে, নিক যে অ্যাডাপ্টারটা আছে ইথারনেট অ্যাডাপ্টার, এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে যখন আরেকটা ইথারনেট অ্যাডাপ্টার কেউ পারচেস করে ওখানে লাগাবে তখন কিন্তু ম্যাক অ্যাড্রেসটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার আবার ডিএসসিপি সার্ভারে ডিএসসিপি যে মানে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাকে জানাতে হচ্ছে, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হচ্ছে। তো এই কারণে এইসব মানে ডিফিকাল্টিস থেকে মানে ডিফিকাল্ট যদি না হয়, এই কারণে সবসময় স্ট্যাটিক মানে ভিএমএ বা সার্ভার যে সার্ভিসটা দিবে সেখানে সবসময় স্ট্যাটিক আইপি অ্যাসাইন করা হয়। স্ট্যাটিক আইপি আর ডিএসসিপির মাধ্যমে পার্থক্য, আচ্ছা এটা আমি বলে দিই। ডিএসসিপি করলে অটোমেটিক আইপি পাবে, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল অটোমেটিক, এখানে আইপি সাবনেট মাস্ক গেটওয়ে এবং ডিএনএস অ্যাড্রেস অটোমেটিক পেয়ে যাবে। আর স্ট্যাটিক স্ট্যাটিক বলতে আমার স্ট্যাটিককে সব জায়গায় অ্যাসাইন করে দিতে হবে যে আমার আইপি এত হবে, সাবনেট মাস্ক এত হবে, গেটওয়ে এত হবে এবং ডিএনএস এত হবে। তো ডিএসসিপি এনাবলড, তো ভিএম গুলাতে আমরা বলতে পারি যে ভিএম গুলাতে অটোমেটিক আইপি পেয়ে যাবে। আর এর রেঞ্জটা কত থেকে কত হবে এই যে এখানে বলে দেওয়া আছে। চেঞ্জ করতে হলে যে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এখানে আমি এই ডিএসসিপি যে লিস্ট টাইমটাও বলে দেওয়া যায় যে এত দিন ধরে ওই ভিএমটা এই আইপিটা তার রাখবে। যদি 5 দিন দেওয়া হয় তাহলে 5 দিন পরে যে সে অন্য একটা আইপি পাবে। আচ্ছা সুজিত, আমার একটা কোশ্চেন ছিল যে যেটা হলো যে আমি যখন ন্যাট করব তখন এই আইপিটা হ্যাঁ ন্যাটটা ডিএসসিপি থেকে সে আইপিটা পাইলো, ঠিক আছে? হ্যাঁ ডিএসসিপি থেকে যখন আইপিটা পাবে সে কি করবে, আমার ওয়্যারলেস রাউটারের যে আইপিটা আছে তার সাথে নেটিং করে আমার লোকাল ভিএমটাকে ইন্টারনেটে নিয়ে যাবে, তাই? হ্যাঁ ভাই, এই যে আমাদের যে যে আইপিটা পাচ্ছে এটার সাথেই নেট হবে, নেট হয়ে ও আছে ইন্টারনেটে যেতে পারবে। বাট যদি হোস্ট অনলি করা হয় তাহলে পারবে না। আর ব্রিজ করলে যেহেতু সে ডিরেক্টলি রাউটারে কানেক্টেড, রাউটারে যদি ইন্টারনেট থাকে তাহলে সে ইন্টারনেট পেয়ে যাচ্ছে। আচ্ছা মানে আর নেট করলে নেট করলে কি আমার লোকাল মেশিনের মানে ভিএম বাদ আমার লোকাল মেশিনের যে আইপিটা তার সাথে নেট করে হ্যাঁ হ্যাঁ, তার সাথে নেটিং হচ্ছে, এক্স্যাক্টলি, ওকে তার সাথে নেটিং হয়ে মানে এখানে যতগুলো ভিএম হচ্ছে তখন কানেক্টেড যে আমার যে এখন যে আইপিটা আছে ওটার সাথে নেট হয়ে ওয়াইফাই অ্যাডাপ্টারে যে আইপিটা আছে এটার সাথে নেট হয়ে ও এখন ইন্টারনেটে চলে যেতে পারছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 10.46 আর হোস্ট অনলি করলে এই কারণে ইন্টারনেট পাচ্ছে। রাউটার মানে আমাদের যে রাউটারটা আছে রাউটার সেন্স করতেছে যে আসলে এই প্যাকেট গুলা বা এই রিকোয়েস্ট গুলা আমার আইপিতে আমার পিসি থেকে যাচ্ছে। আচ্ছা বাট যদি আমি ব্রিজ দিই তাহলে রাউটার সেন্স করতেছে অন্য একটা মেশিন থেকে একটা রিকোয়েস্ট আসছে, যে আমার এখান থেকে যাচ্ছে সেটা তো সে বুঝতে পারবে না, কারণ তার তো নিজস্ব একটা ম্যাক অ্যাড্রেস আছে ভিএমটার, সেই ম্যাক অ্যাড্রেসটা ডিরেক্টলি কানেক্ট করছে রাউটারের সাথে। ওকে ওকে, তাহলে এই তিনটা মোটামুটি হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। আর আমরা ডিএসসিপির আইপি গুলো এখান থেকে ম্যানুয়ালি বলে দিতে পারি, তাই তো?
হ্যাঁ বলে দিতে পারি জি ভাই। যে আমার যে এই এত থেকে এত আইপি এত থেকে এত আইপি পাবে, লিস্ট টাইমটাও বলে দিতে পারি যে এই লিস্ট টাইম। এটা কখন বলবো? যখন আমি ব্রিজ করব তখন তো আর বলার দরকার নেই। তখন তো রাউটার থেকে রাউটারে ব্লক পেয়ে যাচ্ছে রাউটার অটোমেটিক। ব্লক শুধু ন্যাট হোস্ট ওনলি, এবং আমরা ন্যাট যখন করব তখন আমাকে এটা বলে দিতে হবে। ক্লিয়ার সুজিত? আচ্ছা, এখানে আর এই যে নেট সেটিং এর ভিতরে কিছু অপশন আছে। আচ্ছা এগুলো ভাই একটু পরে বোঝাই, কারণ এই পোর্ট টোট এগুলো বুঝবে না নে। থাক। না, আচ্ছা, এরা এখানে এরা নেটের অলরেডি পরে আরো এরা অলরেডি সিসিএনএ করা, ঠিক আছে, মোটামুটি এরা জানে এগুলো। হ্যাঁ, আচ্ছা মোটামুটি করে করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি। আচ্ছা, এখানে আমার যে গেটওয়ে আইপি সেটা হচ্ছে অন 40.2, মানে প্রতিটা ভিএম এর যে আইপি পাবে তার গেটওয়ে হবে অন 40.2, সাবনেট মাস্ক আর সাবনেট আইপি এক অন 40। এক সেকেন্ড ওকে, সুজিত, একটা প্রশ্ন। এখানে আছে একটা হোস্ট পোর্ট এক সেকেন্ড টাইপ সুজিত, টিসিপি। এক সেকেন্ড। সেটা হলো যে বলছে প্রতিটা ভিএম বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ওর একটা কোশ্চেন হলো এটা। হ্যাঁ, আচ্ছা, প্রতিটা ভিএম বলতে হচ্ছে এক একটা লিনাক্স উইন্ডোজ বা যে কোনো মেশিন, যেরকম এই যে এটা একটা ভিএম, ভার্চুয়াল মেশিন। ভিএম স্ট্যান্ড ফর ভার্চুয়াল মেশিন। আচ্ছা আচ্ছা, তো ক্লিয়ার। এই যে 7.4 এটা একটা ভিএম, সেন্টোস এটা একটা ভিএম। তাহলে প্রতিটা ভিএম বলতে প্রতিটা একটা আলাদা আলাদা ওএস, অপারেটিং সিস্টেম। ওকে ওকে, ঠিক আছে। প্রতিটা অপারেটিং সিস্টেম একটা করে আইপি পাবে। আচ্ছা, হোস্ট পোর্ট বলতে এই যে 1200 বলতেছি কারণ 2200 এই হোস্ট পোর্ট বলতে আমার যে আইপিটা পাইছে 10.46, আমার ওয়াইফাইয়ের মাধ্যমে যে আইপিটা পাইছে এই আইপির সাথে একটা পোর্ট আমি অ্যাসাইন করলাম। যদি কেউ এই যে 10.46 এর সাথে আমি একটা পোর্ট বললাম, সেই পোর্টটা হচ্ছে এই যে এইটা। কিন্তু এটা কেন করতেছি, এটা একটা প্রশ্ন হতে পারে। যদি কেউ বাইরে থেকে 2200 পোর্টে 10.146 দিয়ে 2200 পোর্টটা বলে দেয়, দিলে ও ভার্চুয়াল মেশিন 140.128 এর 22 নম্বর পোর্ট হিট করবে। এর মানে কি হচ্ছে, 22 নম্বর পোর্ট কিসের জন্য ইউজ হয়? এসএসএইচ, তাই না? তো এসএসএইচ এ ফরওয়ার্ড করবে। আমি যদি এই পুটিটা ওপেন করে এখানে যদি আইপি লিখি 168.140.128, আর এই পোর্টটা যদি আমি বলে দিই 2200, কি হচ্ছে এই 2200 পোর্ট বলতে এটা হচ্ছে ভিএম এর আইপি, এটা হচ্ছে পোর্ট। যেহেতু নেট করা আছে তো ও হোস্ট পোর্ট 2200 তে হিট করছে। হিট করার পরে এটা আরেকটু ক্লিয়ার হবে। একদম ক্লিয়ার করে দিই এটা। হ্যাঁ, বলো। আপনার পিসি থেকে যে রিমোট ডেস্কটপ করেন, রিএমএসটি হচ্ছে রিমোট ডেস্কটপ। আচ্ছা, রিমোট ডেস্কটপ আমার এই আইপিটা বসান 27 আচ্ছা, আমি তোমারটা কানেক্ট করবো, তাই তো? হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে আমি এটা একটু ক্লিয়ার করতেছি আর কি। ওর আইপি হলো 27 147 184 136। ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, এর মানে কি আমার পিসিতে কিন্তু ভাই বসানো আছে কি লোকাল আইপি, বাট আপনি কিন্তু রিয়েল আইপি দিয়ে আমার পিসিতে অ্যাক্সেস পাচ্ছেন, তাই না? এখানে কি হচ্ছে, এখানে আসলে
আচ্ছা, এটা আমি আরেকটু রাউটার থেকেই দেখাই দিই। ভাই যেহেতু সবাই নেটওয়ার্কিং করা আছে এই জন্য ভাই আমি এটা হ্যাঁ হ্যাঁ আসলে আগাচ্ছি, না হলে পরে দেখাতে হবে। না না, এরা মোটামুটি নেটওয়ার্ক জানে। আচ্ছা, এটা হচ্ছে আমার ডেস্কটপের নাম। এখানে এখানে বলা আছে যদি কেউ বাইরে থেকে পোর্ট ফরওয়ার্ডিং 2200 পোর্টে অ্যাক্সেস করতে চায় তাহলে 2200 পোর্টে ফরওয়ার্ড করবে। আর আমি এখানে কি বলছি, যে 2200 পোর্টে যদি কেউ অ্যাক্সেস করে তাহলে সে 22 পোর্টে পাঠাবে। না না একটু বোঝা যাচ্ছে না? না, এক সেকেন্ড, আমি ওদের একটু ক্লিয়ার করি। আমরা আমরা যে কি করি, আমরা নর্মালি ইন্টারনাল পোর্ট আর এক্সটার্নাল পোর্ট আমরা যদি নেট স্টেট দিই, তাহলে ভিতর সাইডে একটা পোর্ট জেনারেট হয় আর বাইরের সাইডে একটা অরিজিনাল পোর্টটা থাকে। তো আমরা এখানে উল্টো করতেছি, সেটা হলো যে আমরা 2200 পোর্টে হিট করতেছি, ভিতরে নিয়ে আসতেছে এসএসএইচ পোর্ট নাম্বারে, মানে আবার এসএসএইচ ইয়ে করা যায় কি? সুজিত, আমি রাইট বলছি কি? হ্যাঁ জি ভাই। ভাই যে এখানে যেটা আমি রিমোট ডেস্কটপটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এই রিমোট ডেস্কটপ পোর্ট ইউজ করে 3389 আরডিপি রিমোট ডেস্কটপ প্রোটোকল। মাইক্রোসফটে যেটা আছে সেটা ইউজ করে 3389, এই পোর্টটা ইউজ করে। তো আমি বলে দিচ্ছি এক্সটার্নাল পোর্ট যদি বাইরে থেকে কেউ 3389 এ হিট করে বা অ্যাক্সেস করতে চায় তাহলে সেটা 3389 এ থাকবে ইন্টারনাল পোর্ট। মানে ইন্টারনাল পোর্ট বলতে আমার যে আইপিটা আছে 10.46 এর 3389 এ ওটা ফরওয়ার্ড করে দিবে। তো এখানে যেটা হচ্ছে, এই যে আমার পিসি বলতে আমার এটা হচ্ছে আমার ডিভাইস নেম। এই ডিভাইসে আইপি পাইছে 10.46। তো যখন ভাইয়া এই যে আমার যে রিয়েল আইপিতে যখনই সে অ্যাক্সেস করতে চাইছে আরডিপি তে, তখন রাউটারটা আমার যে আইপিটা আছে এই যে 10.46 এই আইপির ইন্টারনাল পোর্টে ফরওয়ার্ড করে দিছে 3389 এ। আমরা স্ট্যাটিক নেট করছিলাম না, মোবাইল দিয়ে একটা মেশিনে ঢুকছিলাম না, যে আমাদের পাবলিক আইপিটিতে হিট করতেছি, নিচে ফরওয়ার্ড করে দিচ্ছে লোকাল মেশিনে, সেই জিনিসটা। ঠিক আছে, শুরুতে আমার মনে হয় এটা নিয়ে আর বেশি এটা এদেরও তো কনফিগারেশন দেখানো আছে। আমি এটা স্ট্যাটিক নেটের ভিতরে আমি করেছিলাম। এটা গেল, হ্যাঁ এটা গেল হচ্ছে আমার বেস যে ওএসটা আছে উইন্ডোজ তার নেটিংটা। এখন আমি কি করতে পারি, আমি হচ্ছে এখন চাচ্ছি যে বাইরে থেকে আমার ভিএম গুলাকে অ্যাক্সেস করবে। আচ্ছা আচ্ছা। সেটা যদি ব্রিজ করা থাকে তাহলে তো এই সেম রুলস দিলে হয়ে যাবে। ব্রিজ করা থাকলে আমি যদি বলে দিই এখানে 22 নম্বর পোর্টে কেউ হিট করলে ইন্টারনাল পোর্ট এক্সটার্নাল পোর্ট 22 হিট করলে ইন্টারনাল পোর্ট 22 দিয়ে দেবে। এবং ভিএম যেহেতু যদি ব্রিজ করি তাহলে এই সিরিজের একটা আইপি পাচ্ছে, সাপোজ 48 পেলো, তাই আমি বলে দিলাম এক্সটার্নাল পোর্ট 22 হিট করলে ইন্টারনাল পোর্ট 22 ফরওয়ার্ড হবে এবং তার আইপি হবে 4.8। তো এসএসএস যে কেউ আমার পিসিতে এসএসএস করতে পারবে। আর এখানে একটু কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে যদি বাইরে থেকে কেউ এই যে 2200 পোর্টে যদি কেউ হিট করে তাহলে ইন্টারনেট পোর্ট 2200 তে পাঠাবে। এবার আমাদের ইন্টারনেট 10.46 এর 2200 পোর্ট, এটা রুল তৈরি করা আছে যদি কেউ 10.46 এর 2200 পোর্টে হিট করে তাহলে 128.22 পাঠাবে। আচ্ছা, মানে মানে হলো জিনিসটা হলো যে আমার ভিতর সাইডেও একটা রুল তৈরি করে রাখছি আমি। এবার এখন হচ্ছে আমার আইপি কত ছিল, এটা মনে হয় 129 তোমার ভিএম তো রানই নেই। হ্যাঁ, এখন দিলে পাবো। মানে 129টা কোনটাতে বসানো আছে এটা দেখে নিতে হবে। এখনো অন হয়নি।
আচ্ছা, এই যে এখন 2201 দিছি, এটা কিন্তু লগ ইন হচ্ছে। তো আমি কিন্তু রিয়েল আইপিতে লগ ইন করছি, বাট এটা কিন্তু এই ভিএম এ লগ ইন হয়ে গেছে। তো কোন আইপিটাতে গেছে, এটা 2201 দিলে হচ্ছে আপনার 129 আইপিটাতে ফরওয়ার্ড করতেছে। তার মানে আমরা কি করছি, আমার মেশিনে ঢুকিনি, আমি মেশিনের ভিতরে আরো মেশিন আছে, সেই মেশিনে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, সেই মেশিনে ঢুকছি, এবং সেটা কিন্তু ভাই নেট দেওয়া আছে। নেট দিলে হয় কি, একটা পিসি থেকে আরেকটা পিসির ভিএম গুলা কিন্তু পাওয়া যায় না, যেহেতু এটা হচ্ছে আলাদা নেটওয়ার্ক। আচ্ছা বাট এটা আমরা কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি আমার ভিএমটাকে নেট দেওয়ার পরেও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা যদি কেউ না বুঝে থাকে, এটা আমি পরবর্তীতে আবার ক্লিয়ার করবো না। এটা এটা আসলে সুজিত, এটা কোনো সময় তেমন ব্যবহার করা হবে না। আমি এদেরকে এখানে টাস্ক দিয়ে দেবো, আমার যেহেতু রিয়েল আইপি আছে, এরা এখানে এটা প্র্যাকটিস হ্যাঁ, করে নেবে, ঠিক আছে? যদি না পারে আমি practice তখন করে আমি নেবে, হ্যাঁ। দেখাই দিতে পারবো, সমস্যা নেই, আমি আচ্ছা, দিচ্ছি। এটা আমি করছি যে যদি কারো কোনো কারণে ভিএম যদি ইনস্টল করতে না পারে, তাহলে দেখা গেল আমার পিসিতে ঢুকে কাজ করতে পারবে। এই যে 2200 আর 2201 পোর্ট, এই আইপি যদি কেউ হিট করে, আচ্ছা, আচ্ছা। তাহলে আমার ডাইরেক্ট ভিএম আচ্ছা করতে তুমি পারবে। আচ্ছা, তোমার হলো লাগবে হলো ইসের হ্যাঁ, তোমার রিয়েল আইপিটা লাগবে, আর 2200 পোর্টে এসএসএইচ 22 পোর্ট, হ্যাঁ হ্যাঁ। আর আছে আমার ভিএমটা অন করে রাখলে যে কোনো কেউ ঢুকতে পারবে। আচ্ছা ভাই, এটা আমি এখন মনে হয় ওএস হ্যাঁ। ইনস্টলেশনে আচ্ছা, যাব। আমরা ওএস ইনস্টলে যাই তাহলে, ঠিক আছে? হ্যাঁ সুজিত, আমরা ওএস ইনস্টলে যাই। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু দেখে আমরা নিই এখন এদের সিস্টেমগুলো কি অবস্থা, রেডি কিনা। হ্যাঁ, কি অবস্থা, তোমাদের সবাই রেডি? ভিএম ভিএম হ্যাঁ বলো। বিষয়টা হচ্ছে যে মানে এই যে লিনাক্স, এটা মনে করেন যে আমরা তো জানলাম না আসলে কি অবশ্য যেটা বেসিক আগে আমরা ব্যবহার করছি, এইগুলো যদি একটু ডেসক্রাইব করি তাহলে মনে হয় clear হবে। আমি এটা ডিসক্রাইব করবো, আগে ইনস্টল করে নিই, ঠিক আছে? যে কি কি কাজ গতদিন বলছিলাম আমরা ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, এভরিওয়্যার ইজ দ্য লিনাক্স। হ্যাঁ, ব্যাংকগুলো, গুগল, ফেসবুক, ইয়াহু, টুইটার সবাই লিনাক্স ইউজ করতেছে বলছিলাম স্যার কথাটা, এটা নিয়ে আমাদের important issue। আচ্ছা, আমরা যেটা করব সেটা হলো যে তোমার মেশিনে কি হয়েছে দেখি? কি সমস্যা? ওরাকল বক্স ইনস্টল আছে? ওরাকল না না, ওরাকল বক্স আছে কার পেন ড্রাইভে? না না, ডাউনলোড আমাকে পেন ড্রাইভ দাও, পেন ড্রাইভ দাও। ও তোমার বায়োসে যে ইয়েটা ইনেবল করে দেওয়া আছে ওর, বায়োসে যাও, বায়োসে যে তুমি হলো ওর ভার্চুয়ালাইজেশনটা, শুধু বায়োসে যে ভার্চুয়ালাইজেশনটা ইনেবল করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি যে ভিটি, ভিটি, ওটা এনাবল করে দিতে হবে, কারণ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, একটা মেশিনে একটু ওটা একটু দিচ্ছি, একটা সেকেন্ড। হ্যাঁ, আমি নক দিচ্ছি। জি, এই তোমার ল্যাপটপে আচ্ছা, একটা ভিএম আমরা এখন তৈরি করবো আরএসএল 8.3 আইএসও ফাইলটা দিয়ে। এখানে দুইটা অপশন আছে, একটা টিপিক্যাল, একটা আছে কাস্টম, এটা হচ্ছে অ্যাডভান্স ইউজারদের জন্য। যে কোনো দুইটা একটাই দেওয়া যায়, তো আমরা কাস্টম দিয়েই করি। এক সেকেন্ড সুজিত, ওরাও একটু যদি 15 যদি তাহলে আমার লিমিটেশন আছে 64 জিবির বেশি র্যাম হতে পারবে না, পুরোটা বেশি প্রসেসর হতে পারবে না। সুজিত, এটা তো হ্যাঁ, ওরাও একটু যাক আস্তে আস্তে, তুমি মানে তুমি ফার্স্ট চলে গেছো, ওরা বুঝিনি কোন জায়গা থেকে গেছো। আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিন। যাও তো, চলো। এক সেকেন্ড সুজিত, এক সেকেন্ড, কি হয়েছে? ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে যে প্লাস চিহ্ন দেওয়া আছে যে হ্যাঁ, ওখানে যেখানে যাইতে বলতেছো ওইভাবে যাও তো, না গেছো এই পর্যন্ত আসছো? ওকে ওকে, তারপরে যাও। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, একটা আছে টিপিক্যাল আর একটা আছে কাস্টম। তো কাস্টম দিলে সবকিছু কাস্টমাইজ করে বলে দেওয়া যাবে।
আর টিপিক্যাল দিলে যে অর্কেস্ট্রেশন 15 যে ভার্সনটা, এই ভার্সনের সাথে কম্প্যাটিবিলিটি করে ভার্চুয়াল মেশিন তৈরি করবে। তো আমরা কাস্টম দিয়ে করি। হ্যাঁ আচ্ছা, এখানে কাস্টম দিলে যে হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি, তো অনেকগুলো ভার্সন আছে যেগুলো সিলেক্ট করে দেওয়া যাবে, বাট যেহেতু আমাদের 15, তো আমরা 15 দিব, যেহেতু লেটেস্ট যেটা আছে ওইটাই 15। অর্কেস্ট্রেশন লিমিটেশন আছে যে 8 টিবি ডিস্ক স্পেস, 10 নেটওয়ার্ক অ্যাডাপ্টার, 16 প্রসেসর, অনেক বেশি আমাদের হার্ডওয়্যার কনফিগারেশনের চেয়েও। আচ্ছা, এখান থেকে যে আইএসও ফাইলটা আছে, আইএসও ফাইলটা বলে দেওয়া যায় যে আইএসও ফাইলটা ইনস্টল হবে। একটা হচ্ছে আমার যদি ডিভিডি রমের ভিতরে যদি ডিস্ক ঢুকানো থাকে তাহলে এটা ইনস্টলার ডিস্ক, যদি আইএসও ইমেজ থাকে তাহলে এই যে এটা, আর যদি আমরা পরে করতে যাই আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, তাহলে যে অপশনটা, তা আমি প্রথমে যে আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার দিয়ে নেক্সট করছি। এখানে হচ্ছে ওএস এর ভার্সনটা বলে দিতে হবে যে গেস্ট ওএসটা আসলে কি ওএস। মাইক্রোসফট হলে মাইক্রোসফট, লিনাক্স, ভিএমআর এসএক্স, এদিক তাকাও। আদার দিয়ে অন্য যে অপারেটিং সিস্টেম গুলো আছে যে FreeBSD, সোলারিস, সব ইনস্টল করা যাবে এগুলো। কেন তো আমাদের সিলেক্ট করতে হবে লিনাক্স। সুজিত এক সেকেন্ড, তুমি নাম করছো, আমি তো জানি যে তুমি ওই জায়গায় ব্যাকে গেছো। কোন জায়গায় আছো তুমি? আমি আছি গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টলেশন। ওর পরে দেখাও ওখানে কোনে গেছে। এদিক ঘুরাবো, পরে তো নেক্সট করলে তো এদিক 8 জিবি লাগবে মিনিমাম, 4 জিবি কি? ওই হার্ড ডিস্ক স্পেস না না, হার্ড ডিস্ক স্পেস পরে আসুক, ওই জায়গায় আসতে গেছে। যাইতে পারছো? 1 জিবি মেমরি সিলেক্ট করতে। হ্যাঁ সুজিত তুমি যাও। আচ্ছা, এখন এই যে রেড হ্যাট লিনাক্স এন্টারপ্রাইজ, এই যে আমরা যদি 8 দিব, সেটা লিনাক্স 8 ভার্সনটা 64 বিট, এটা সিলেক্ট করে দিব। লিনাক্স সিলেক্ট করলাম, রেড হ্যাট RHEL 8 সিলেক্ট করে দিলাম এখান থেকে 64 বিটটা। নেক্সট, আর ভার্চুয়াল মেশিনের একটা নাম দিলাম RHEL, সেটা 8.3 ইনস্টল করলাম, 8.3 দিয়ে দিলাম। এনি নেম, এটা ইউজার ফ্রেন্ডলি যে কোনো একটা নাম এটা আইডেন্টিফাই করা যায়। 64 বিটের অনেকগুলো আছে, তুমি একটু ব্যাকে যদি যাইতে। হ্যাঁ, হ্যাঁ, এটা এই যে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8, লিনাক্স 8 64 বিট। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও। লিনাক্স 8 না আমার তো এই যে মাছ বরাবর আছে, উপর থেকে আসতে মাছ বরাবর। 64 জিবি আছে আমার। হ্যাঁ 864 বিটই দিবা। হ্যাঁ, 8 64 বিট। না না, এখন পর্যন্ত আসে। এক সেকেন্ড। আচ্ছা, অনেকের 789 আছে, ঠিক আছে? লিনাক্স 8 ভালো করে দেখো। আছে ভাই, 15 যদি দিয়ে থাকে তাহলে থাকবে ভাই। আমরা তো 15 দিছি না, তোমার VMware 15 দেয়া না, তো অবশ্যই থাকবে। দেখো ভালো করে। পাইছো? ওরা যদি পায় তুমিও পাবো। ভাই যদি 8 না থাকে তাহলে 7 64 বিটটা দিতে বলেন ভাই। না 864 বিট দেবে। হ্যাঁ, 8 64 বিট যদি থাকে 8 64 বিট দিক, আর যদি নাই থাকে তাহলে 7 দিতে বলেন। আছে একসাথে যদি অন্যরা পাচ্ছে, একজন পাবে পাবেন না। পাইছো? হ্যাঁ, সেটাই তো ভাই। ঠিক আছে, পাইছে। নেক্সট। পাইছো। নেক্সট, আচ্ছা এখানে নাম আর এখানে আছে লোকেশনটা বলে দিতে হবে। ভার্চুয়াল মেশিনের নাম দিলাম RHEL 8.3। এক সেকেন্ড, নাম হলো আর লোকেশন RHEL 8.3। মানে এটা শর্ট ফর্ম, অ্যাব্রিভিয়েশন ফর্ম RHEL। সব বড় হাতে। আচ্ছা, এরপরে আমার লোকেশন দেখাই দিতে হবে না? হ্যাঁ ভাই, যে কোনো লোকেশন। আচ্ছা, এটা ভার্চুয়াল মেশিনে যে আমি RHEL 8.3 দিছি, বাট কেউ যদি এটাতে মেইল সার্ভার কনফিগার করতে চায় সে মেইল সার্ভার লিখতে পারে, ঠিক আছে? যদি কেউ DNS সার্ভার কনফিগার করতে চায় তাহলে সে DNS সার্ভার লিখবে, মানে যেটা আইডেন্টিফাই করার জন্য যে নামটা দিলে ভালো হয় ওইভাবে নাম দিতে হবে।
তো যেহেতু আমি RSL 8.3 দিয়েছি, আমি লোকেশনটার নামও লিখেছি RSL 8.3, যাতে আমি পরে বুঝতে পারি যে এটার ভিতরে সার্ভিস বানাতে গেলে তাহলে ওটার নাম এটা দেখাবে, ভিএম মেশিনের নাম দেখাবে এটা। অনেকগুলো ভিএম নামটা কিছুই না, বাট আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, এরপরে কি করলে ব্রাউজ করব কোথায়? ব্রাউজ করব কোথায় সুজিত? ব্রাউজ করে যে লোকেশনটাতে ইনস্টল করবে সেখানে একটা, ধরে আমি যে ডি ড্রাইভে করছি, এনএ ড্রাইভ, তারপরে একটা ফোল্ডার, আমি যে ভিএম নামে একটা ফোল্ডার করে রাখছি, যে ভিএম গুলো সব এখানে রাখবো। ভিএম এর ভিতরে আসলাম, এসে আমি একটা ফোল্ডার করেছি RSL 8.3। না না, এটা তো ফোল্ডার বানাচ্ছে, এরপরে আসবে। আচ্ছা, এক হ্যাঁ, সেকেন্ড, যে যে ফোল্ডারে ইনস্টল হবে সেই ফোল্ডারটা দেখা যেতে হবে এখানে। এক সেকেন্ড, তো ফোল্ডার বানানো হয়েছে? হয়েছে সবার? আচ্ছা, নেক্সট নেক্সট। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে যাদের হচ্ছে 4টা প্রসেসর আছে, লজিক্যাল প্রসেসর 4টা, তারা এই যে এখানে 2টা দিতে পারে। মানে এখানে 1, এখানে 2। মানে আমার এখানে কি দেখাচ্ছে কয়টা প্রসেসর তোমাদের? এখানে কি লিখলে বোঝা যাবে ভাই? এখানে যে 4 যদি লিখি তাহলে কিছু বলছে না, বাট 6 যদি লিখি তাহলে বলছে এই যে পাওয়ারিং অন ভার্চুয়াল মেশিন উইল ফেল বিকজ ইট ইউজ মোর ভার্চুয়াল মেশিন দেন কোর। এই যে নিচেরটাই 4 নিলে যদি 4 নেয় তাহলে ঠিক আছে। চার দেওয়ার দরকার নেই, তো যাদের 4টা কোর আছে তারা 2টা কোর দিক। মানে 2 লেখো। 2, আমার যেহেতু 4টা আছে, এই যে 4 দিলে কিন্তু কিছু বলছে না, বাট আমি 4টা দিতে পারবো। যখনই 6টা দিচ্ছি বা 46 দিয়ে দিলাম, তখনই কিন্তু দেখেন এই যে এখানে একটা ওয়ার্নিং সাইন চলে আসছে, মানে আমার এখানে 46টা কোর নাই। ওকে, আচ্ছা, বাকি সবাই 2টা দেন। আমি যেহেতু আমার আরো 2টা ভিএম অন আছে, এই কারণে আমি একটা দিলাম। আচ্ছা, সবাই 2টা দিতে হবে আর কি। তুমি ওখানে 2টা, যাদের 2টা প্রসেসর তারা একটা দিবে। আচ্ছা তুমি ওখানে 2 লেখো, লেখে পরে ওটা 1 দিও, ঠিক আছে? আমরা এটা কাস্টমাইজ করা যাবে। যাদের কম্পিউটার একটু স্লো তারা 1 দিন, 1 দিলে সমস্যা নেই, আচ্ছা, আর 2 দিলে দ্রুত ফাস্টার কাজ করবে। তার মানে আমরা নাম্বার অফ প্রসেসর, কোর প্রসেসর 2 দিব, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, কেউ চাইলে যে এখান থেকে দেখে নিতে পারে টাস্ক ম্যানেজার থেকে। এই যে আমি এখান থেকে টাস্ক ম্যানেজার দিচ্ছি, যার পরে যে পারফরমেন্স সিপিইউ, এই যে এখানে লেখা আছে আমার এখানে সকেট, সকেট বলতে ফিজিক্যাল প্রসেসর, ফিজিক্যাল প্রসেসর আছে একটা, একটা প্রসেসর আমার এটা। কোর আছে 2টা, একটা প্রসেসরে 2টা কোর আছে, যেরকম আমার মোবাইল কিনে 8টা কোর, 8টা প্রসেসর, তাই না? ওরকম। তো এখানে কোর আছে 2টা, বাট লজিক্যাল প্রসেসর আছে 4টা। এর মানে আমাদের এখানে হাইপার থ্রেডিং টার্মটা একটু সবাই লিখে রাখেন, হাইপার থ্রেডিং। আচ্ছা, হাইপার থ্রেডিং হচ্ছে এক ধরনের টেকনোলজি যেটা ফিজিক্যাল যে প্রসেসর আছে তাকে ডাবল করে। 2 আছে, এখানে 4 করছে। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, চাল এগোয় যাও। হ্যাঁ, ঠিক আছে। মানে সকেট একটা আছে, বাট একটা প্রসেসরে 2টা কোর আছে। হাইপার থ্রেডস এনাবল করলে যে কটা ফিজিক্যাল কোর থাকবে, লজিক্যাল প্রসেসর তার ডাবল করে দিবে, মানে 4টা করে দিছে। এটা ইন্টেলের একটা ফিচার হাইপার থ্রেডিং, যার মাধ্যমে ফিজিক্যাল প্রসেসরকে যে টোটাল যে কটা থাকবে তার থেকে ডাবল করা হয় লজিক্যালি। বাট এটা কিন্তু ফিজিক্যালি হচ্ছে না, এটা লজিক্যালি। যদি লজিক্যালি আমি 4টা করছি, এর মানে আমি 4টা ভিএম কে দিতে পারবো প্রসেসর গুলা। আচ্ছা, এটার জন্য কি আমাদের আলাদা কোনো এনাবল করতে হবে, না আমরা যখন শুধু ভিএমআর করব তখনই শুধু এই কোরগুলো, লজিক্যাল কোরগুলো ইউজ করতে পারবো? আচ্ছা, এটা বায়োস থেকে হাইপার থ্রেডিং এনাবল ডিসেবল করার অপশন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ল্যাপটপে কোনো মেশিনে দেখা গেলো থাকতে পারে, কোনো মেশিনে নাও থাকতে পারে। যেগুলো লো ল্যান্ডের পিসি, সেগুলো যদি ওই প্রসেসরটা যদি হাইপার থ্রেডিং টেকনোলজি সাপোর্ট করে, তাহলে এই কোডটা ডাবল করে দিবে। অনেকের আছে দেখা গেল এখানে একটা সকেট, একটাই কোর, বাট লজিক্যাল প্রসেসর 2টা, এরকমও থাকতে পারে। বাট আমার যে কোর i5 4300M, এটাতে হাইপার থ্রেডিং সাপোর্ট করে
এবং কোর আছে 2টা। আচ্ছা আচ্ছা তারপর থ্রেডিং এনাবল করা আছে, এই জন্য আমি 4টা পাচ্ছি। যেহেতু তাহলে আমি 4টা ভিএম কে একটা একটা করে কোড অ্যাসাইন করতে পারবো। ওকে আর এই যে কার কতটুকু মেমোরি ফ্রি আছে এখান থেকে সে দেখে নেবে, হ্যাঁ, দেখে নিয়ে তারপরে বাকি স্পেসটা ভিএম এ অ্যাসাইন করবে। যেরকম আমার এই যে 9.3 ইউজ হচ্ছে, টোটাল আমার র্যাম আছে 11.9, মানে 12 জিবি, সেখান থেকে 9.3 ইউজ হচ্ছে, তাহলে আমি বাকি স্পেসটুকু ইউজ করতে পারবো। ফুল স্পেস না, একটু কম ইউজ করতে হবে। কারো যদি 4 জিবি র্যাম হয়, তার যদি 3 জিবি ইউজ হয়, তাহলে সে 1 জিবি ইউজ করবে। যদি 2.5 জিবি ইউজ হয়, তাহলে 1 পয়েন্ট সামথিং ইউজ করবে। মানে এইভাবে এখান থেকে ফ্রি স্পেসটা দেখে নিতে হবে। সুজিত বাড়াবাড়ি করতেছে কেটা আকাশে? হ্যাঁ, ওই যে হ্যাঁ, আমাদের উপরে ছাদে কাজ করছে ভাই, মানে আরেকটা ফ্লোর করছে এই কারণে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মূলত। আর এই যে ডিস্ক আমার এখানে 2টা আছে, একটা এসএসডি একটা এইচডিডি। তো আমি যেহেতু ডি ড্রাইভে দিছি, তাহলে সেই এসএসডি উপর থেকে স্পেসটা নিবে। এটা হলো প্রসেসরের সেকশন। আচ্ছা, র্যাম র্যাম আমি এখানে 2 জিবি দিচ্ছি। আপনাদের যাদের 4 জিবি আছে, যদি 2 জিবি ফাঁকা থাকে তাহলে 2 জিবি দেন। যদি 2 জিবি কম ফাঁকা থাকে তাহলে 1.1536 দেন, 1.5 জিবি। যাদের আরো কম তাহলে তারা 1024 দেন, 1 জিবি। মানে টাস্ক ম্যানেজার থেকে দেখে নেন কত ফাঁকা আছে, সেটার উপর ডিপেন্ড করে দেন। তার মানে টাস্ক ম্যানেজারে যে দেখে আসবে কতটুকু ফাঁকা হচ্ছে। স্পেস ফাঁকা আছে, হ্যাঁ। বেশি দিলে ল্যাপটপ হ্যাং করতে পারে। ঠিক আছে, ওকে 1 জিবি র্যাম 4 জিবি র্যাম, তাহলে 1 জিবি দিক নাকি? হ্যাঁ, 1 জিবি দিক ভাই, 1 জিবি এনাফ। ওকে 1 জিবি দিক। আচ্ছা, এখন এই যে সেই ইন্টারফেস যেটা আগে ক্লিয়ার করছিলাম, সেটা যদি কেউ ব্রিজ দিতে চাই তাহলে ব্রিজ, নেট দিতে চাইলে নেট, হোস্ট অনলি দিতে চাইলে হোস্ট অনলি। আমরা ব্রিজই দিই মনে হয় নাকি, না নেট? ভাই নেট দিলে ভালো হবে। কেন? ধরেন ব্রিজ করলে কি হচ্ছে, ব্রিজ করলে উনি যখন বাসায় যাচ্ছে তখন কিন্তু আসলে ওই আইপিটার পাচ্ছে না, আচ্ছা এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তো এই কারণে আমরা নেট দিই। যদি কোনো কারোর ভিএমএ কাজ করতে কোনো প্রবলেম হয়, তাহলে তার ইনিডেক্স আইডিটা আমার কাছে দিলে আমি ইনিডেক্সে লগ ইন করে তারটা বাকিটা দেখে দিব। আচ্ছা শিওর। তার মানে তো নেট এই দিলে জন্য আমরা নেট দিয়ে রাখি। নেট দিলে যেহেতু এটা আমার ইন্টারনাল ফিজিক্যাল নিকের সাথে ও আসলে নেটিং করতেছে, এর কারণে বাসায় গেলেও কোনো সমস্যা নাই, কারণ নিক তো আছে। এই কারণে সে আইপিটাও পাবে, আর কোনো ইস্যু হবে না। আর যদি ইন্টারনেট কানেক্টিভিটি থাকে যে কোনো সিস্টেমেই, তাহলে ও ইন্টারনেটও যেতে পারবে। তো বাসায় যদি কারো রাউটার থাকে, তাহলে সে বাসায় যাওয়ার পরেও ইন্টারনেট পাবে ভিএমটাতে। ইন্টারনেটে তোমার যেহেতু ভিএমটাতে অনেক সময় ইন্টারনেট দরকার হবে, তাও সমস্যা নেই, তুমি তো আমরা সবাই নেটই দিই। আর যদি কেউ মনে করে যে আমার শুধু ভিএম টু ভিএম কমিউনিকেশন হবে, তাহলে সে হোস্ট অনলি দিবে। আচ্ছা নেটই দিই। ওকে। এখানে যে রিকমেন্ডেড অপশনগুলো আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এসকেজি কন্ট্রোলারের টাইপ। রিকমেন্ডেড যেটা থাকবে, আমরা এই যে এলএসআই লজিক, এটা আমাদের নেক্সট করলাম। এটা হচ্ছে ওই হার্ড ডিস্কের কন্ট্রোলারের যে টাইপগুলো এসকেজি, এটা আসলে কিছু না, আই কন্ট্রোলার টাইপ। রিকমেন্ডেড যেটা রিকমেন্ড করে ওইটাই দিতে হবে। যেটা রিকমেন্ড ডিফল্ট আসছে প্যারাভার্সাল এসব আমরা করবো না, আমরা এলএসএ লজিক। এলএসএল লজিক। আচ্ছা, এখানে ভার্চুয়াল ডিস্ক টাইপ এনভিএমই, সাটা আইএসকেজি আইডি। তো এনভিএমই টাইপ আমাদের নাই, আমরা সেখানে এসকেজি দিলাম। স্ক্যাজি দিব। যাদের যেটা রিকমেন্ডেড বলে ওইটা এক সেকেন্ড এখানেও। যেটা ডিফল্ট আসছে সেটা দেবো, প্যাকেজে আবার নেক্সট করো, যেটা ডিফল্ট আসছে সেটা দেবো। এরপরে তোমার ডিস্ক টাইপে যাও, ডিস্ক টাইপে স্ক্যাজি, মানে স্টেপ বাই স্টেপ আগো। এটা তো দেখি, হ্যাঁ নেক্সট দাও, হ্যাঁ নেক্সট দাও। তাহলে আমি তো অতটুকু যাইনি। কত দূর যাওনি তো এখানে? আচ্ছা, এটা ভার্চুয়ালি টাইপটা তৈরি করো, তো এই কারণে কোনো ইস্যু হবে না। বাট নেক্সট দাও, কি আসছে এখন? স্ক্যাজি দাও।
এই ভিডিও দেখাচ্ছে সেই অনুযায়ী করতে যায় তোমাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই জায়গায় এই জায়গায় আসো। হ্যাঁ সুজিত নেক্সট। হ্যাঁ ওকে, তাহলে স্কেচে দিয়ে নেক্সট যে ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক। এখন হচ্ছে যে ডিস্কটা তৈরি হবে মানে ওএসটা যেখানে থাকবে সেটা একটা ডিস্ক তৈরি হবে, তাই না? ওই ডিস্কটা আমি এখন তৈরি করব। তো এখানে তিনটা অপশন আছে, একটা আছে ক্রিয়েট নিউ ডিস্ক। তো ক্রিয়েট নিউ ডিস্ক দিলে যে স্পেসটা আমরা দিব ওই স্পেসটাতে একটা ফাইল তৈরি হবে, বিএমডি কে ফাইল তৈরি হবে। তো ওই ফাইলের ভিতরে আসলে এই সব অপারেটিং সিস্টেম থাকবে। আর ইউজ এক্সিস্টিং ভার্চুয়াল ডিস্ক মানে আমার অলরেডি সাপোজ আমি একটা ওএস ইনস্টল করছি, তার একটা ডিস্ক আছে, ওই ডিস্কটা যদি আমি দেখাই দিতে চাই তাহলে এক্সিস্টিং ভার্চুয়াল ডিস্ক। আর ইউজ এ ফিজিক্যাল ডিস্ক অ্যাডভান্স ইউজার। তো যদি ফিজিক্যাল যে আমার পার্টিশন গুলো আছে এই যে সি ডি ই, ওই পার্টিশন গুলোতে যদি কোনো ওএস ইনস্টল করতে যায় বা ফাঁকা স্পেসে, তখন আমরা এইটা অপশনটা দিব। তো আমরা যেহেতু এসব করবো না, কারণ এটা যদি দিই তাহলে ওই পার্টিশনের ডাটাগুলো হারাই যাবে। তো এই কারণে আমরা এই অপশনটা দিব না, আমরা দিব হচ্ছে নতুন, যেহেতু নতুন ভিএম ইনস্টল করতেছি। তো ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক এই অপশন দরকার নেই, এটা দরকার নেই। আগে যদি এক্সিস্টিং কোনো পার্টিশন থাকে ভার্চুয়াল ডিস্ক থাকে তাহলে আমরা এই অপশনটা দিব, অথবা নতুন করে তৈরি করব। আর এটা ট্রাই করব না আমরা। প্রথমটা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক। এটা নেক্সট করলাম ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক। ওকে আচ্ছা এখন হচ্ছে এই ডিস্কটার সাইজ আমরা কত জিবি দেব। তো রেড 8 এর জন্য 20 জিবি মিনিমাম রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে যেহেতু আরো ফিউচারে কাজ করব এই জন্য কেউ 30 জিবি 40 জিবি এরকম করে দেন, আমি এখানে 50 জিবি দিচ্ছি। হার্ড ডিস্কের স্পেসের উপর ডিপেন্ড করে যে কত স্পেস আছে ওর উপর ডিপেন্ড করবে। বাট এটা এখনই অ্যালোকেট করবে না, যদি এটা দেওয়া হয় তাহলে এটা এখনই অ্যালোকেট করে ফেলবে, 50 জিবির একটা ফাইল তৈরি করে ফেলবে ওখানে। বাট আমরা এখনই অ্যালোকেট করবে না, যতটুকু ইউজ হবে ততটুকু স্পেস ইউজ করতে করতে পারবে 50 জিবি পর্যন্ত। মানে সি ড্রাইভে সাপোজ আমরা 50 জিবি দিলাম, 50 জিবির উপরে তো রাইট করা যায় না এরকম। আচ্ছা আচ্ছা আর যদি এই অপশনটা দিই তাহলে এই 50 জিবিটা আমার ওই ডি পার্টিশন থেকে এখনই 50 জিবিটা নিয়ে নেবে। এই জন্য আমরা অ্যালোকেটেড অল ডিস্ক স্পেস নাও দিব না, এটা অপশনটা উঠাই দিব। আমরা নিচে আর এখানে আছে সিঙ্গেল ফাইল আর মাল্টিপল ফাইল। আচ্ছা আমরা মনে হয় জানি যে এনটিএফএস আর ফ্যাটের মধ্যে কি ডিফারেন্স। আমরা এই যে এখানে পার্টিশন ফরম্যাট করি, এখানে এনটিএফএস আছে, আবার আমরা যখন পেন ড্রাইভ লাগাই তাহলে কিন্তু এই যে ফ্যাটের অপশন আছে ফ্যাট 32। তো ফ্যাট 32 প্রবলেমটা হচ্ছে যে সিঙ্গেল ফাইল 4 জিবির বেশি হতে পারে না। যদি একটা পার্টিশনে আমি ওএস ইনস্টল করতেছি, ওই ওএস ইনস্টলেশনের ফাইলের টাইপটা যদি ফ্যাট 32 হয় তাহলে সিঙ্গেল ফাইল 4 জিবির বেশি হতে পারবে না। তো আমি যেহেতু 50 জিবি দিছি, ফ্যাট 32 যদি থাকে তাহলে 4 জিবির বড় যখনই হয়ে যাবে তখনই আসলে ও ভিএমটাকে রান করতে দিবে না। আর যদি আমরা মাল্টিপল ফাইল দিই তাহলে ও চাঙ্কে ভাগ করে করে এক একটা একটা করে রাইট করবে। যেহেতু আমাদের এনটিএফএস আছে তাহলে 4 জিবি কোনো লিমিটেশন নাই, এই কারণে আমরা এটাও দিতে পারি এটাও দিতে পারি। আচ্ছা পার্থক্যটা কি, সিঙ্গেল ফাইল দিলে ভার্চুয়াল ডিস্ক তৈরি হবে একটা, মাল্টিপল ফাইল যে কিন্তু মাল্টিপল ফাইল দিলে ভার্চুয়াল ডিস্ক ভেঙে ভেঙে তৈরি হবে। আমরা সিঙ্গেল ফাইল ইজ বেস্ট নাকি? হ্যাঁ, যদি পারফরমেন্স একটু এই যে এখানে অপশনটা আছে স্প্লিটিং দ্য ডিস্ক মেক্স ইট ইজিয়ার টু মুভ দ্য ভার্চুয়াল মেশিন টু অ্যানাদার কম্পিউটার বাট মে রিডিউস পারফরমেন্স উইথ ভেরি লার্জ ডিস্ক। তো একটা পার্টিশনে একটা ভিএমডি কে ফাইল তৈরি হোক, মানে ফাইলগুলো 3-4টা বা 4-5টা ফাইল তৈরি হবে। তো এই কারণে আমরা উপরেটাই দিলাম, বেশি ফাইলের দরকার নেই, যেহেতু আমরা ওই ফোল্ডারে সবকিছু থাকবে সিঙ্গেল ফাইলই দিই আমরা সবাই। ঠিক আছে পার্থক্যটা কি বোঝা গেছে সবার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মাল্টিপল ফাইল বলতে বেশ কয়েকটা ফাইল তৈরি করবে, সিঙ্গেল ফাইল বলতে একটা ফাইল তৈরি করবে। ওকে, এখন এই ডিস্কের যে 50 জিবি সাইজটা নেবে এই স্পেসটা আমাকে বলে দিতে হবে। তো ব্রাউজ করে আমি ওই সেম স্পেসটাই দেখাই দিব ভিএম এর ভিতরে, ডির ভিতরে ভিএম আর সিলেক্ট পয়েন্ট 3। তার মানে আগে আমরা যেখানে একটা ফোল্ডার বানাইছিলাম সেই ফোল্ডারের ভিতরে ওটা দেখা দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ডিস্ক সেটটা দেখাই দিছি আমরা।
আর আগে যে কনফিগারটা করছি সেটা তো ভার্চুয়াল মেশিনের আসলে যে অ্যাট্রিবিউট গুলো আমরা দিছি, র্যাম এত, প্রসেসর এত, তার একটা কনফিগারেশন ফাইলটা তৈরি হয়েছে আগে যে লোকেশনটা দিছি। হ্যাঁ, আর পরবর্তী যে লোকেশনটা দেবো এখানে ডিস্ক তৈরি হবে। আমরা চাইলে আলাদা জায়গায়ও রাখতে পারি, আবার এক জায়গায়ও রাখতে পারি, বাট আমরা এক জায়গায় রাখবো। এক যদি জায়গায়। কারো কোনো ভিএম এ প্রবলেম হয়, একজনের কাছ থেকে কপি করে আরেকজন নিয়ে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? সেম জায়গায় দেবো। শুধু একটা ফোল্ডারে যে RSL 8.3 এই ফোল্ডারটা কপি করলে অন্য একজনের কাছে আমরা দিয়ে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে সেম লোকেশনে, সেম লোকেশনে দেবো। সেম লোকেশনে সেম ফোল্ডারে আমরা এই যে ফাইলটা RSL 8.3 VMDK নামে এই ডিস্কটা তৈরি হবে। এটার স্পেস হবে 50। এক সেকেন্ড সুজিত। এখানে তো আগে লিখতে এটা হ্যাঁ, ই ড্রাইভ চেঞ্জ দেখো, ই ড্রাইভে ই ড্রাইভে রাখছো ডিরেক্ট, কোনো ফোল্ডার বানাওনি ওখানে? ই ড্রাইভের ভিতর কোনো ফোল্ডার বানাওনি? না না, আমি বলছি ই ড্রাইভের ভিতর কোনো ফোল্ডার বানাওনি? যে ভিএম লেখছিল, যে একটা ভিএম লেখছিল, দেখবে ভিএম লেখছো না? ভিএম লাগে ওখানে, একটা ভিএম লাগে, ভিএম লেখে তারপরে একটা ওখানে একটা ফোল্ডার বানাও। ভার্চুয়াল হার্ড ডিস্ক। আমরা কয়টা পর্যন্ত কন্টিনিউ করবো? আচ্ছা দাঁড়া সুজিত, যেটা হলো যে ওরাকল বক্স একজন ইনস্টল করতেছে, ওরটাই দেখাচ্ছে ভার্চুয়াল হার্ড ডিস্ক, ভার্চুয়াল মেশিন ডিস্ক, ভার্চুয়াল বক্স ডিস্ক ইমেজ। এটা দেখলে ভার্চুয়াল মেশিন ডিস্কই দেন, এটা দেখতে পারলে ভালো হতো। ভিএমডিকে মনে হয় ওটা ভার্চুয়াল মেশিন ডিস্ক, দেখি আমার একটু দেখি। হ্যাঁ ভিএমডিকে, তাহলে ঠিক আছে, ভার্চুয়াল মেশিন ডিস্ক। VMDK দিক ভাই, আমার কাছে এখানেও VMDK তৈরি আছে, VMDK দিক। ওরা বিভিন্ন ধরনের টাইপের ডিস্কটা তৈরি করতে পারে, VMDK দিক। PhD আরো কি option আছে VMDK। ভাই ওনার প্রবলেম হলে আমি এনিডেক্স নিয়ে ওনাকে ইয়ে করে দিবানে ভাই। এক সেকেন্ড, আমরা ওরাকল বক্সে কি ডাইনামিক্যালি অ্যালোকেট করবে না ফুল ফুল ফিক্সড? না, ফিক্স দরকার নেই ভাই, ফিক্স দিলে এখনই ও স্পেসটা নিয়ে নিতে পারে। ডাইনামিক্যালি থাকবে। ডাইনামিক্যালি, হ্যাঁ ডাইনামিক্যালি দিক, তাহলে যতটুকু স্পেস ভিতরে ইউজ হবে ততটুকু নেবে। আচ্ছা সুজিত, আমরা নেক্সট করি। হ্যাঁ ওকে, আচ্ছা নেক্সট। যদি কেউ এই যে কনফিগারেশনটা আমি দিলাম, এই যে এই কনফিগারেশন যদি এডিট করতে চাই তাহলে কাস্টমাইজ হার্ডওয়্যার দিলে এখান থেকে করা যাবে। আচ্ছা আমি ফিনিশ দিয়ে দিই, পরে কাস্টমাইজ করব। ওকে। তো সবকিছু আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আইএসও ফাইলটা কিন্তু বলে দিইনি। আচ্ছা এই সিডি ডিভিডির ভিতরে আইএসও ফাইলটা বলে দিতে হবে। তাহলে আমরা গেলাম এডিট ভার্চুয়াল মেশিন, এডিট ভার্চুয়াল মেশিন, যে অপশনগুলো দিয়েছি সব কিন্তু এখানে চলে আসছে। এডিট ভার্চুয়াল র্যাম দিয়েছি 2 এডিট ভার্চুয়াল মেশিন সেটিং। হ্যাঁ, এডিট ভার্চুয়াল মেশিন সেটিং, ওই ভিএমটাকে সিলেক্ট করে এডিট ভার্চুয়াল মেশিন সেটিং। ওই বিএমটাকে সিলেক্ট করো, রেড হ্যাট 8.3, এরপরে এডিট মেশিনে যাও। এডিট ভার্চুয়াল মেশিন পাইছো? যাইতে পারছো? ওকে। এক সেকেন্ড সুজিত, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আছে। এটা দেখতে পাচ্ছ না, এই সাত গেছো? হ্যাঁ হ্যাঁ, এই তো ভিএমকে সিলেক্ট করে এডিট ভার্চুয়াল মেশিন। ওই জায়গা আসছো কিনা? ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে যদি কারো র্যাম প্রসেসর যদি বাড়ানোর দরকার হয় এখান থেকে আবার পুনরায় এডিট করে দেওয়া যাবে। আমরা এখন শুধু আইএসও ফাইলটা বলে দিব। তো ইউজ আইএসও ফাইল ইমেজ 8 GB যে আইএসও ফাইলটা দেখা দাও, ব্রাউজ করে সিডি ডিভিডি ব্রাউজ করে এবারে লোকেশনটা সবাই দেখায়। এই যে আইএসও ফাইল দেখা দিল, ব্রাউজ করো। তো ইউজ আইএসও ইমেজ ফাইলের ট্যাবটা সিলেক্ট করে ব্রাউজ।
হ্যাঁ হ্যাঁ ওপেন দাও, দিয়ে ওপেন করো। হ্যাঁ স্যার কি হয়েছে? দাঁড়া এখন কি সবাই যদি হয়েছে দেখেন তাহলে আচ্ছা ওকে ঠিক আছে, ওকে হ্যাঁ ওকে দাও। শেষ। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিনে ইনিশিয়াল কনফিগারেশন শেষ। এখন ওপেন দা ওএস ইনস্টলেশন পার্ট, ওপেন এক সেকেন্ড দিস শুধু এক ভার্চুয়াল মেশিন। সেকেন্ড। তুমি আইএসও ফাইল 8 জিবি ফাইলটা কোথায় রাখছো সেটা ব্রাউজ করে দেখায় দাও। ওকে দিছো সবাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই হয়েছে মানে ফোল্ডার করার দরকার হয়েছে আইএসও ফাইল আচ্ছা আমরা চলে যাই সবাই। হ্যাঁ সুজিত ঠিক আছে, সুজিত শুরু করি আমরা। আচ্ছা, পাওয়ার অন ভার্চুয়াল মেশিন। পাওয়ার অন ভার্চুয়াল মেশিন। এবার পাওয়ার অন করেছো এই সাদ? হ্যাঁ হ্যাঁ ওকে করে দিয়ে নেক্সট ফিনিশ করে আচ্ছা, এখানে তিনটা অপশন আছে। এক সেকেন্ড, ওকে পাওয়ার অন করলে একটা মেসেজ দিচ্ছে। কি মেসেজ? ভিটি বাট ইন্টেল ভিটি ইজ ডিসেবল। আচ্ছা এদের ইন্টেল ভিটি হলো বায়োসের থেকে ডিসেবল করা আছে, এই মেসেজটা দিচ্ছে। বায়োসে ঢোকো, কম্পিউটারটা রিস্টার্ট আমাদের বায়োস থেকে ওটা আবার ঠিক করে নিতে হবে। তোমাদেরটা ঠিক আছে? বায়োসে ঢোকো, রিস্টার্ট দাও। এই সার্ভিস অবস্থা আসছে তোমার? আচ্ছা একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে টেস্ট, একটা ট্রাবল শুটিং। তো ইনস্টল করতে গেলে উপরে অপশনটা, আর মিডিয়াতে কোনো প্রবলেম হয়েছে কিনা, ডাউনলোডের সময় কোনো ইস্যু হয়েছে কিনা, এগুলো যে টেস্ট করতে পারি। আর ট্রাবল শুটিং কখন লাগবে, কোনো কারণে মানে লিনাক্সটা বুট হচ্ছে না, রিপেয়ার করা লাগবে, বুট ফাইল মিসিং হয়েছে, কার্নেল আপগ্রেড করা লাগবে, এবং সাথে ওএসও বুট হচ্ছে না, মানে এসব মানে যে প্রবলেম হওয়ার পরে, যেগুলো মানে যখন ওএসও বুট হচ্ছে না তখন আমরা ট্রাবল শুটিং এ আসবো। অনেক সময় কি হয় যে সার্ভারে তো রেইড করা থাকে, তাই না? তো রেইডের অনেক কারণে, হার্ড ডিস্কের টপ লাইনে চলে যাওয়ার কারণে, বিভিন্ন কারণে রেইডটা ডিগ্রেড হয়ে যায়, তখন হচ্ছে ওএস প্রপারলি বুট করে না কোনো কোনো ক্ষেত্রে। তখনই ট্রাবল শুটিং থেকে সেটাকে রিপেয়ার করতে হয়। এটা ফাইল সিস্টেম রিপেয়ার হতে পারে, বুট লোডার রিপেয়ার হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ট্রাবল শুটিং এ যাব। আচ্ছা, তাহলে এখন আমরা ইনস্টলে যাই। সবাই প্রথম অপশনটা ইনস্টল। হ্যাঁ ওদেরটা হয়ে গেছে না তোমাদেরটা? হ্যাঁ ঠিক আছে, ওদেরটা অনেকটা হয়ে গেছে। ওই যে ল্যাঙ্গুয়েজ সেটআপে চলে আসছে ওদের। হ্যাঁ ইনস্টল দাও। আচ্ছা, ইনস্টল হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ আসুন। ওই কিবোর্ডটা ওটা দাও, ওটা ঠিক করো। হেভি ফাস্ট হবে মোবাইলে চার্জ করতে না, মোবাইল কেনা তো কিভাবে? আচ্ছা, ইংলিশ ইউনাইটেড স্টেট যেটা ডিফল্ট ভাবে আছে এটা রেখে কন্টিনিউ, কারণ বাংলা কোনো সময় দেওয়ার দরকার নেই, কারণ এটা আছে এন্টারপ্রাইজ লেভেলে বা প্রোডাকশনে কোনো সময় বাংলা কেউ ইউজ করে না, এক সেকেন্ড কিন্তু বাংলা এক্সিকিউট হবে না। শুধু এক সেকেন্ড। ঠিক। মার্শাল মাউস আচ্ছা এটা ব্যাপার না। আচ্ছা নাও। তুমি যদি এখান থেকে বেরোতে চাও কন্ট্রোল চাপ দিলে বাইরে ক্লিক যাইতে পারবো মাউসটা নিয়ে, না হলে বেরোতে পারবো। বুঝছে? আমি যাইনি, ওই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছে, এরপর এখানে আসছে না, আসছে তোমার হয়েছে? হ্যাঁ ইউনাইটেড স্টেট সিলেক্ট করো। এবার তুমি ভিএমটা ইনস্টল করো। ইউনাইটেড স্টেট, হ্যাঁ হ্যাঁ কি এন্টার দেবো? এবার হ্যাঁ সুজিত নেক্সট। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের এই যে টাইম অ্যান্ড ডেটটা বলে দিতে হবে। টাইম অ্যান্ড ডেটে যে বাংলাদেশ খুবই ছোট, এই যে এই সোজা আছে, অথবা এখানে যে এশিয়া, এখানে সিলেক্ট করে ঢাকা সিলেক্ট করে দিতে হবে। এশিয়া আর সিটি ঢাকা, এখান থেকে এসে ঢাকা। ওকে আর আমাদের এখানে যাতে এএমপিএম এর আমরা সবাই ভালো বুঝি, যে এএমপিএম অপশনটা দিব। টাইম হচ্ছে 1:42 PM। বুঝেছো? আর যদি কারো ইন্টারনেটের সাথে টাইপিং করতে চায় তাহলে যে এনটিপি টাইমটা অন করতে হবে। না না নেটওয়ার্ক টাইম প্রোটোকল। ওকে যেহেতু আমাদের এখানে নিচে ইন্টারনেট কানেকশন নাই, সো এনটিপি টাইমটা অন করে এখন কিছু হবে না। তো টাইমটা ঠিক করে এএমপিএম সিলেক্ট করে ডেট ঠিক আছে, ডান। ডান উপরে দে। হ্যাঁ তারপরে আচ্ছা, আমরা হচ্ছে রেডারের সাথে কানেক্ট করব না,
যেহেতু আমাদের কোনো লাইসেন্স বা কোনো কিছু নাই, সো এটা অপশনটা হবে না। ইনস্টলেশন সোর্স তো আমরা আগেই দেখাই দিচ্ছি, সেটা পেয়ে গেছে লোকাল মিডিয়া। আর এখানে সফটওয়্যার সিলেকশন। আচ্ছা, এখানে কয়েকটা অপশন আছে। যদি কেউ ভার্চুয়ালাইজেশন করতে চায়, মানে এর ভিতরে আরো ভিএম তৈরি করবে, আর একটা ভার্চুয়াল মেশিন তৈরি করবে, মানে এর ভিতরে উইন্ডোজ দেবে বা এর ভিতরে লিনাক্স দেবে, সেসব ক্ষেত্রে ভার্চুয়াল হোস্টটা সিলেক্ট করবে। আমাদের যেটা দরকার, আমাদের দরকার হচ্ছে কমান্ড লাইনও দরকার, সাথে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও দরকার। তাহলে আমরা এই জিইউআই অপশনটা দিব। আমরা দিব হলো জিওআইএস। আচ্ছা, এরপরে মিনিমাল ইনস্টল। আগের ভার্সনগুলোতে সবসময় মিনিমালটা সিলেক্ট করা থাকতো, এর মানে শুধু কমান্ড লাইন ইনস্টল, গ্রাফিক্যাল মোডটা ইনস্টল হবে না। যদি কেউ ওয়ার্ক স্টেশন মানে উইন্ডোজের মতো কেউ ইউজ করতে চায়, তাহলে ওয়ার্ক স্টেশন সিলেক্ট করে দেবে। তো আমরা সার্ভারের জিইউআই দিব, আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও দরকার এবং সার্ভারের যে বেসিক ফাংশনগুলো ওগুলো দরকার। এরপরে যদি কেউ এফটিপি সার্ভার হিসেবে ইউজ করতে চায়, ফাইল সার্ভার হিসেবে ইউজ করতে চায়, তাহলে এখানে টিক দিয়ে দিতে হবে। তো আমরা যা কনফিগার করতে হয় এগুলো আমরা পরে কাস্টমাইজ করে করব, তো আমরা এখান থেকে কোনো কিছু আপাতত দিব না। এখানে সিকিউরিটি টুল, সিস্টেম টুল, এই যে আরপিএম ডেভেলপমেন্ট টুলস, এগুলো অনেক কিছু আছে। তো আমরা এগুলো যেটা যেটা লাগবে শুধু সেই প্যাকেজগুলো আমরা পরবর্তীতে ইনস্টল করব। তো এই কারণে শুধু সার্ভারের জিইউআই, তারপর ডান। ওকে, তাহলে সফটওয়্যার সিলেকশন হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ইনস্টলেশন ডেস্টিনেশন, কোথায় ইনস্টল হবে। এদিক তাকাও। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অটোমেটিক, যেটা ওএস নিজেই সিলেক্ট করবে, হার্ডওয়্যার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে যে আমার এই পার্টিশন এত হবে। আর এটা হচ্ছে কাস্টম, আমরা হচ্ছে কাস্টম করব। কাস্টম মানে প্রতিটা ডিস্ক আমাদের স্পেসিফাই গুলো বলে দিতে হবে। এই যে এখানে আমরা তাকাও। তিনটা অপশন আছে, স্ট্যান্ডার্ড পার্টিশন, এলভিএম, থিন পজিশন। স্ট্যান্ডার্ড পার্টিশন আর এলভিএম এর মধ্যে এখন মনে রাখার জন্য বলতেছি, শুধু ডিফারেন্টটা হচ্ছে এলভিএম এ মানে যখন ইচ্ছা স্পেস বাড়ানো যায়, এক ডিস্ক থেকে স্পেস নিয়ে, এক পার্টিশন থেকে স্পেস নিয়ে আমরা যে কোনো একটা মাউন্ট পয়েন্ট বা যে কোনো একটা, যদি উইন্ডোজে সবাই কাজ করেছে, লিনাক্সে কাজ করা হয়নি, আমি বলি যে কোনো একটা পার্টিশন স্পেস, যেমন ডি ড্রাইভ যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমরা এলভিএম অপশনটা দিলে খুব ইজিলি সেটাকে ইনক্রিজ করতে পারবো। আর যদি স্ট্যান্ডার্ড দিই তাহলে সেটা ইজিলি ইনক্রিজ করা যায় না। সবাই মাথায় রাখুন যে করা যায় না, এটাই মাথায় রাখুন, বাট এটা করা যায়। এটা একটা এক্সেপশন, ঠিক আছে, এটা আমি পরে দেখাবো। মেনলি স্ট্যান্ডার্ড যারা পরবর্তীতে স্পেস বাড়বে অথবা কমবে, সেক্ষেত্রে এলভিএমটা ইউজ করব। আর যে ক্ষেত্রে বাড়বেও না কমবেও না, যেরকম ইনস্টল করবো ওইভাবেই থাকবে, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইউজ করব। বাট বেস্ট প্র্যাকটিস, সবসময় আমাদের বেস্ট প্র্যাকটিসটা ফলো করা উচিত। সো আমরা এলভিএম অপশনটা সিলেক্ট করব। কাস্টমসে গেলে এখানে কি আসছে এরকম? আচ্ছা, এখান থেকে যে ক্লিক হেয়ার টু ক্রিয়েট দেম অটোমেটিক্যালি, এই অপশনটা সিলেক্ট করলে ও নিজে একটা সাজেশন দিবে যে আপনি এইভাবে এটা কনফিগার করেন। তুমি যদি এক সেকেন্ড একটু ব্যাকে যাও, ব্যাকে গেলে এরা আসতে পারি নিয়ে জায়গায়। আচ্ছা, তোমরা খাওয়া বা ইনস্টলেশন ডেস্টিনেশন এই অপশনটা হবে। দেখেন ডান পাশে ইনস্টলেশন ডকুমেন্ট ইয়ে আছে। আচ্ছা, আমি এটা ইয়ে করে দিই। ইনস্টলেশন ডেস্টিনেশনে যাইতে পারছো না? ওখানে তো কিছু কাস্টম দেওয়ার পরে ওইটা আসছে না ওনার মধ্যে এরকম আসছে। এই যে ইনস্টলেশন ডেস্টিনেশন, এটা হ্যাঁ, তারপরে দাও। এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে কাস্টম। হ্যাঁ, অটোমেটিক বলতে সিস্টেম অটোমেটিকই পার্টিশন তৈরি করবে, আর কাস্টম দিলে আমরা বলে দিতে পারবো যে এখানে এত স্পেস দরকার, এখানে এত স্পেস দরকার, এবার ডান দাও। প্রতিটা পার্টিশনের সাইজ বলে দিতে পারবো, সেটা হচ্ছে কাস্টম। এবার কাস্টম সিলেক্ট করে ডান। পারো নেই, দেখো না তো এখানে স্টেপ বাই স্টেপ দেখো, এদিক ওদিকে ও তাহলে অপশন কি দাঁড়ালো, ডেস্টিনেশন, ইনস্টলেশন, তারপরে কাস্টম, তার উপরে এই যে আমরা এখানে আসলাম। এখানে আমাদের এলভিএম। হ্যাঁ, ঠিক আছে। ওকে সুজিত। আচ্ছা, এখন আমরা, হ্যাঁ,
এখন আমরা সাপোজ এখানে আমাদের কোনো পার্টিশন, এই যে এখন আমার এখানে দেখাচ্ছে ধরুন কোনো পার্টিশন নাই, আমি সব মুছে দিচ্ছি। আচ্ছা, এই যে এলভিএম আসছে না, এখন আমি এই যে প্লাসে ক্লিক করলাম, মাউন্ট পয়েন্ট। সো প্রথমে আমরা বুট ফাইলটা বলে দিব। বুট ফাইলে মিনিমাম 512 দিতে হবে, বাট আমরা এখন যেহেতু ইন ফিউচারে ওএস আপডেট হবে বা আরো কাজ করা হবে, বুটের সাইজটা বাড়তে পারে, এই কারণে আমরা 512 দিলেই হয়, আমরা 1 জিবি দিয়ে দিব 1024। দিছো? আচ্ছা 1 মিনিট, আমি একটু হ্যাঁ আমি একটু কথা বলে নিই। বুট এখানে হলো বুট দিয়ে আলাদা চব্বিশ বুটে যাও বুটে যাও বুট এখানে পার্সোনাল তো অনেকগুলো ইয়ে আসছে জিএস সিলেকশন আর কিছু না দেখো নি ওখানে দেখানো যাবো ডান দাও ইনস্টল ডেস্টিনেশন দাও না দেখে দেখে তুমি ব্যাকে যাও যাবে এটা মানে ব্যাকে যাও। আচ্ছা ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি সুজিত, দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে ভাই, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। পাচ্ছি পাচ্ছি। আচ্ছা ওকে। আচ্ছা এখানে হচ্ছে আমি মাউন্ট পয়েন্টটা বললাম বুট, এবং তার ক্যাপাসিটিটা বুঝলাম 1024 1 জিবি। ডিভাইস টাইপ স্ট্যান্ডার্ড, বুট পার্টিশনটা সবসময় স্ট্যান্ডার্ডে হবে, বুট পার্টিশন যেহেতু বুট পার্টিশনটা বাড়ানো বা কমানোর কোনো দরকার হবে না ইন ফিউচারে, এই কারণে আমরা স্ট্যান্ডার্ড। আচ্ছা এক সেকেন্ড, আমি আচ্ছা এটা ঠিক করে নিই। বুট পার্টিশনটা ওরা ঠিক করছে কিনা এটা একটু দেখে নিই। বুট পার্টিশনটা স্ট্যান্ডার্ড হবে দিছো? বুটটাকে ক্রিয়েট করতে আগে স্ট্যান্ডার্ড পার্টিশন হ্যাঁ সুজিত, হ্যাঁ সুজিত, হ্যাঁ নেক্সট। ওকে। আচ্ছা এখানে যে ফাইল সিস্টেম আছে, যেরকম উইন্ডোজে এনটিএফএস, FAT32, লিনাক্সে এরকম ফাইল সিস্টেম আছে। তো ফাইল সিস্টেম প্রথমে আছে ext2, ext3, ext4। তো এই ডিফারেন্স গুলা হচ্ছে প্রতিটার আলাদা আলাদা করে, ধরেন ফাইল সাইজ সাপোর্ট করে, যেরকম সিঙ্গেল ফাইল কোনটা 4 জিবি হতে পারবে, কোন 8 জিবি হতে পারবে, ঠিক আছে। তো সবচেয়ে লেটেস্ট যে ফাইল সিস্টেমটা সেটা হচ্ছে এই রেড হ্যাটের ক্ষেত্রে এখন পর্যন্ত এক্সএফএস। তো আমরা এক্সএফএসটাই দিব। এক্সএফএস মানে কি? এক্সএফএস এর বা এক্সএফএস এর ইলাবোরেটটা আমাদের যে ফাইল সিস্টেম, এটা হচ্ছে এক্সটেন্ডেড ঠিক মনে পড়ছে না, আমার এটা দেখতে হবে। এটা এক্সটেন্ডেড এক্সএফএস এর ফুল ফর্মটা, আচ্ছা হ্যাঁ এক্সটেন্ডেড ফাইল সিস্টেম একটা কিছু হবে। আর ext4 আর এক্সএফএস, মানে এই দুইটা সবচেয়ে বেশি ইউজ হয়, ext4 আর এক্সএফএস। ওকে। ext4 দিলে আমরা, হ্যাঁ কিছু বললেন? না না সুজিত না। ওকে। আচ্ছা ext4 দিলে আমরা কোনো একটা মাউন্ট পয়েন্ট বা কোনো একটা ডিরেক্টরি সেটা বাড়াতেও পারবো কমাতেও পারবো ext4 দিলে। আর যদি আমরা xfs দিই তাহলে আমরা সব গ্রো করতে পারবো, সব সময় বাড়াতে পারবো, বাট কমাতে পারবো না। এটা হচ্ছে xfs এর একটা লিমিটেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো প্রোডাকশন এনভায়রনমেন্ট সবসময় কোনো সময় কমে না, সবসময় কিন্তু বাড়ে। স্পেস রিকোয়ারমেন্ট ডে বাই ডে, অ্যাপ্লিকেশন বা ডাটাবেস বা মেইল সার্ভার ইউজ করতে করতে সবসময় কিন্তু স্পেস বাড়ানোর দরকার হয়। সো এক্সএফএস এর জন্য তেমন কোনো লিমিটেশন না, বাট যদি কেউ মনে করে যে আমার স্পেস কমাতে হবে ইন ফিউচারে, তাহলে সে ডেফিনেটলি ext4 ইউজ করবে। তো আমরা সবাই এক্সএফএস ইউজ করবো, যেটা লেটেস্ট ফাইল সিস্টেম,
আর এটা ইন ডে বাই ডে এটা আপডেট হচ্ছে, ডে বাই ডে এর বাগ ফিক্স হচ্ছে। সো এই কারণে আমরা এক্সএফএস ইউজ করব। তো এক্সএফএস এখন আমাদের বুট ফাইল সিস্টেমটা হয়ে গেল, যেটা ডিভাইস টাইপ স্ট্যান্ডার্ড, সেটা ইনক্রিপ্ট হবে বা ইনক্রিপ্ট হবে না, আমরা কোনো কিছু ইনক্রিপ্ট করব না। আর ফাইল সিস্টেমটা এক্সএফএস, ওকে, এটা হচ্ছে বুট। রুট। এখন আমাদের আরো যে অপশনগুলো আছে সেটা হচ্ছে হোম। তো হোমটা হচ্ছে প্রতিটা আমরা যখন উইন্ডোজে একটা ইউজার তৈরি করি, আমার ইউজারের নাম দিলাম সুজিত, তো এইটা হচ্ছে সি ড্রাইভে ইউজারের ভিতরে একটা ফোল্ডার তৈরি হয় যেটা সুজিত নামে। আমরা যদি আরেকটা ইউজার তৈরি করি তাহলে আর একটা ফোল্ডার তৈরি হয় যার ভিতরে ডেস্কটপ ডাউনলোড সব থাকে। লিনাক্স এর ক্ষেত্রেও সেম। লিনাক্স এর ক্ষেত্রে সেই এটা হচ্ছে স্ল্যাশ হোম। স্ল্যাশ হোমের ভিতরে যদি আমরা ইউজার তৈরি করি সুজিত নামে, তাহলে এখানে একটা সুজিত নামে একটা ইউজার তৈরি হবে। যদি একটা মেইল নামে একটা ইউজার তৈরি হয় তাহলে এখানে মেইল নামে ইউজার তৈরি হবে। বাট এগুলো কোনো কিছু এখান থেকে লেখা লাগবে না। মাউন্ট পয়েন্টটা হবে স্ল্যাশ হোম। তো মাউন্ট পয়েন্টের স্পেস আমরা দিলাম 10 জিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পার্টিশন। হোমটা হবে এলভিএম, যাতে আমরা ইন ফিউচারে বাড়াতে পারি। তাহলে ডিভাইসটা এল আছে কিনা সবাই এখান থেকে দেখতে হবে। এলভিএম ভলিউম গ্রুপটা একটা নাম আছে কিনা, এই নামটা চেঞ্জ করা যাবে মডিফাইতে দিয়ে, নাম চেঞ্জ করার মতো দরকার নেই। ভলিউম গ্রুপ এখানে আরএসএল সিলেক্ট আছে কিনা। আচ্ছা, তার মানে আমরা 10 জিবি দিব, এটা এলভিএম এ রাখবো, কারণ আমরা বাড়াইতে পারি। এবং হ্যাঁ, বাড়াতে পারি। সিস্টেম এক্সএফএস এ রাখবো, ভলিউম গ্রুপ। হ্যাঁ, যদি কেউ চায় হ্যাঁ হোমটা কমাবে তাহলে কোড দিবে। আচ্ছা, ইন ফিউচারে কমানো বা তাহলে হচ্ছে 64, বাট আমরা এক্সএফএস দিব সবাই। আচ্ছা, বুঝছে। তো 5 জিবি দাও, 5 জিবি দাও, এখন ইনস্টল করে আবার তাহলে পাঠিয়ে দিবে। ডিলিট করে দিও, সমস্যা আর নেই। যদি কেউ যদি কেউ হোমটা নাও দিতে চায়, লিনাক্সে সবই থাকে স্ল্যাশ রুটের আন্ডারে। মানে আমি এখানে যদি কারো দেখা গেল তার কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট নেই যে স্ল্যাশ হোমে 10 জিবি আসলেই লাগবে, সেক্ষেত্রে সে যদি 10 জিবি নাও দেয়, তাহলে এই যে স্ল্যাশ যে ফরওয়ার্ড স্ল্যাশটা, এটা হচ্ছে রুট। এই রুটের আন্ডারে সব ফাইলগুলো থাকে। তো আমি যদি রুটে স্পেসটা দিই তাহলে অটোমেটিক হোমে পেয়ে যাবে। বাট আমার যদি রিকোয়ারমেন্ট থাকে যে হোমে 10 জিবি দিতে হবে, কোনো অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে আমরা হোমে 10 জিবি বলে দিব। মাইনাস দাও। এটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে হোমে সাইজ দিব, এছাড়াও আমরা সাইজ নাও দিতে পারি। তাহলে হোমে যদি 2 জিবি সাইজ না দিই তাহলে রুটের যে স্পেসটা আছে ওটা নিয়ে নেবে। হোমে থেকে এমনি হার্ড ডিস্কের জায়গা নেই, হোমে 2 জিবি দিলে হবে। না, তাহলে দেওয়ার দরকার নেই, হোমটা বাদ দিয়ে দিক। আমাদের বাদ দিয়ে দেবে। আচ্ছা, হ্যাঁ, হোম দিতে হবে। এতক্ষণ সমঝে যাও। আমার সুবিধা কি হবে আমি পরে বলছি। হ্যাঁ, হোম মাইনাস করে দিল, শুধু বুট রাখলো। হ্যাঁ, তারপরে হ্যাঁ, শুধু বুট। এবার হচ্ছে এই যে ভারের ভিতরে এই প্রতিটা হোমে কি থাকে ভারে কি থাকে এটা আমি পরবর্তী ক্লাসে এগুলো মানে এখন বুঝালে এটা মাথায় থাকবে না। হ্যাঁ, তুমি আমি পরবর্তী ক্লাসে এগুলো দেখাবো যে হোমে কি থাকে ভারে কি থাকে স্ল্যাশে কি থাকে। এখন আপাতত বেসিক ইনস্টলেশনটা হয়ে যাক। তো আমরা ভারেও আপাতত কিছু রাখবো না, আমরা একদম বেসিক ইনস্টল করবো। তখন আমরা সোয়াপটা বলে দিই। আচ্ছা, সোয়াপ জিনিসটা হচ্ছে এটা হচ্ছে র্যামের এক ধরনের রিপ্লেসমেন্ট বলা যায়। সব। কোনো কারণে যদি র্যামটা হ্যাঁ বলো। কোনো কারণে যদি ভাই কিছু বললেন? না না, বলো। ওকে, কোনো কারণে যদি র্যামটা ফুল হয়ে যায়, সাপোজ আমরা এখানে দিয়েছি 2 জিবি র্যাম, এখন আমরা একটা অ্যাপ্লিকেশন রান করলাম যেখানে 2 জিবির বেশি র্যাম দরকার হচ্ছে, বাট আমাদের কাছে র্যাম নেই। সেক্ষেত্রে হার্ড ডিস্কের একটা স্পেস ও টেম্পোরারি ইউজ করবে র্যাম হিসেবে, সেটা হচ্ছে সোয়াপ। আচ্ছা, তো এটা ইনিশিয়ালি যদি র্যামের ডাবল মানে 2 টাইমস দিতে হয়, যদি থাকে দেবো 8 জিবি, র্যাম যদি থাকে 4 জিবি আমরা সব স্পেসটা দেবো 8 জিবি। র্যাম যদি থাকে 4 জিবি 8 জিবি, 8 জিবি থাকলে র্যাম 16 জিবি। আচ্ছা, এটা আবার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করেও এটা চেঞ্জ হতে পারে। যেমন যদি কোনো কারণে র্যাম যদি থাকে, যেরকম অনেক সিস্টেম ইনস্টল করছে যেগুলো 120 জিবি আছে র্যাম,
সেক্ষেত্রে আপনার 256 জিবি যদি সব দিয়ে দেন, এত সপের দরকার নেই, ম্যাক্সিমাম সব 32 জিবি দিলে এনাফ। সো যদি কারো যদি 16 জিবি র্যাম থাকে, সে 16 জিবি র্যাম সব দিতে পারে, অথবা 16 ডাবল 32 দিতে পারে। তো একটা ক্যালকুলেশন আসা যায় যেরকম, যদি 16 জিবির নিচে র্যাম থাকে তাহলে ম্যাক্স 16 জিবি, আর যদি 16 জিবির উপরে চলে যায় তাহলে 2 টাইমস না দিয়ে ইকুয়াল দেওয়া যায়। মানে যদি 32 জিবি র্যাম থাকে, সে 32 জিবি সব দিতে পারে। আর 64 জিবি র্যাম আছে, সেক্ষেত্রে 32 দিলেও এনাফ। ওকে, এখন আপনার রিকোয়ারমেন্ট হলো যে সবে কোনো স্পেসই দরকার নেই, কারণ আমার হিউজ র্যাম আছে, আমার র্যাম দরকার 8 জিবি, আমি 16 জিবি কিনে রাখছি, সেক্ষেত্রে সব না দিলেও চলবে, বাট সব দিয়ে রাখা ভালো। কোন সময় ইউজ হবে, কোন সময় দরকার হবে আসলে বলা যায় না। তো ইনিশিয়াল এটা হচ্ছে আমরা সবসময় 2 টাইমস দিব। 4 জিবি র্যাম থাকলে 8 জিবি দিব, 8 জিবি থাকলে 16 জিবি দিব, আর 16 জিবির উপর থেকে যাই থাকে ইকুয়াল দেব, আর ম্যাক্সিমাম 32 জিবি অথবা 64 জিবি দিলে এনাফ। এটা হচ্ছে ইন ফিউচারের ক্যালকুলেশন। তাহলে আমরা 2 টাইমস দিব, তাহলে আমার হচ্ছে 4। তাহলে আমি 4 জিবি সব স্পেস দিলাম। সো এদের হলো 1 জিবি যারা আছে তারা 2 জিবি দেবে। হ্যাঁ, 2 জিবি ওকে, র্যামের ডাবলটা। ওকে, এখন হচ্ছে আমাদের রুটে দিতে হবে। তা রুটে আমি 40 জিবি দিলাম। রুটে এদের যতটুকু আছে যাদের ততটুকু দিবে। এদের কতটুকু পুরাটা দিয়ে দেবে? কিছু ফাঁকা রাখুক ভাই, ইন ফিউচারে আমরা স্পেসটা নিয়ে পরবর্তীতে কাজ করবো, এই কারণে একটু ফাঁকা এখানে রাখুক। যেটা 2 জিবি দেখাচ্ছে সেটার উপরে তুমি, হ্যাঁ তাহলে 40 জিবি দাও। বা ফুল স্পেসটাও দিয়ে দিতে পারে, আমরা প্রয়োজনে নতুন হার্ড ডিস্ক অ্যাড করে নিব। আচ্ছা আচ্ছা, 40 জিবি দিক, তুমি যেটা দিছো সেটাই দিক। ওকে, ঠিক আছে, করছো? ওকে, তাহলে রুট, বুট, সোয়াপ। এখন অনেক সময় কাস্টমার রিকোয়ারমেন্ট এরকম থাকে যে আমরা ডাটাবেজ ইনস্টল করব। তো ওরাকল ডাটাবেজ ইনস্টল করতে গেলে U01 নামে একটা ফোল্ডার লাগে। সেক্ষেত্রে মাউন্ট পয়েন্ট U01, সেখানে যদি বলে যে আমার এখানে 10 জিবি জায়গা দেওয়া লাগবে, তাহলে 10 জিবি। এরপর যদি কেউ বলে যে আমার স্ল্যাশ ডাটা নামে একটা ফোল্ডার থাকবে, সেখানে আমি ডাটা স্টোর করব, সেক্ষেত্রে মাউন্ট পয়েন্ট তৈরির সময়ই বলে দেওয়া যায়। ওএস ইনস্টল করার সময় আমরা বলে দিতে পারি যে এখানে সাইজ হবে 10 জিবি। আচ্ছা, আমার এখানে 10 জিবি সাইজ নেই, আমি 10 জিবি দিলাম। তখন কি হয়েছে, ম্যাক্সিমাম যেটা ফাঁকা আছে সেই স্পেসটা কিন্তু নিয়ে নিছে। আচ্ছা, এক সেকেন্ড, সুজিত এক সেকেন্ড। সেটা হলো যে আমার তো আর কয় জিবি ফাঁকা আছে, 40 জিবি দেওয়ার পরে 5 জিবি। তা আমার ধরো ডাটা বেস রাখার জন্য একটা জায়গা দরকার, আমি ডাটা বলে একটা মাউন্ট পয়েন্ট বানালাম, সেটার ভিতরে যদি আমার 10 জিবি লিখছি, কিন্তু আছে কত, 5 জিবি না, ও কিন্তু 5 জিবি নেবে, 10 জিবি নেবে, তাই না সুজিত? হ্যাঁ জি, এখানে 5 জিবি 4.99 আছে, বাট আমি দিলাম যে আমার এখানে না, U01, এখানে আমি 10 জিবি দিলাম। ও যদি কিছু না দিই তাহলে কি হচ্ছে, 10-এর পরে আমি কিছু লিখিনি, তো ও 16 MB একটা সাইজ নিয়ে নিছে, মানে ও আসলে মেগাবাইটে ইয়ে করে। আর যদি আমরা তো জিবিতে লিখবো, তাহলে জিবি লিখে দেবো। বাই ডিফল্ট মেগাবাইট সিলেক্ট থাকে, আর আমরা যদি জিবিতে দিতে তাহলে জিবি লিখে দেবো, টিভি হলে টিভিতে লিখে দেবো। তাহলে আমরা আর কোনো অপশন আমরা এখানে আপাতত দিব না। যদি এটা হচ্ছে ডিপেন্ড করে, মানে সবসময় ডিপেন্ড করবে যে এটাতে কি ওএস ইনস্টল হবে, এবং পরবর্তীতে এতে কি অ্যাপ্লিকেশন ইনস্টল হবে, এবং তার ডাটা গ্রোথ কেমন। যদি ইন ফিউচারে এত বাড়বে, তো ওর উপর ডিপেন্ড করে আসলে সবসময় ওএস ইনস্টল করতে হয়। তো এটা যে সবসময় একই স্পেস দিতে হবে সেরকম না। Yes, এই আমি তোমার ফোন দিচ্ছি বলে। আচ্ছা, যদি যেহেতু আমরা এলভিএম দিছি, এর মানে কি আমরা ইন ফিউচারে বাড়াতে পারবো, কমাতে পারবো। এই কারণে আমি যে স্পেসই দিই, আমি পরে কমায়ে বাড়ায়, পরে রানিং 1 বছর ধরে রানিং আছে, তারপরে কমাতে বাড়াতে পারবো। সেজন্য আমরা এলভিএম দিয়ে রাখছি। তো এখনই যে সব স্পেস বলে দিতে হবে তার কোনো দরকার নেই। যেহেতু আমরা এলভিএম দিয়ে আসি, সেহেতু আমরা বাড়াতে কমাতে পারবো। ভাই এটুকু কি মোটামুটি ক্লিয়ার? একটু সবার কাছে ক্লিয়ার হওয়া খুব দরকার। ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে সুজিত, তারপরে ওকে, তাহলে আমি আরেকটু এখানে একটু রিভার্স একটু বলে দিই যে আমরা এখানে কি করলাম। এখানে আমরা তিনটা SP দিছি, একটা হচ্ছে সিলাস মানে হচ্ছে রুট, বুট যেখানে হচ্ছে বুট ফাইল সিস্টেম গুলো থাকবে, সোয়াপ যেটা মেমোরি রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবে, আর LVM দিলাম যেটা ইন ফিউচারে আমরা বাড়াতে কমাতে পারবো, এই জন্য LVM। যদি কেউ বাড়াতে না চায় তাহলে স্ট্যান্ডার্ড, তাহলে বেস্ট প্র্যাকটিস আমরা LVM সবসময় করে রাখবো, কারণ ইন ফিউচারে কি ধরনের রিকোয়ারমেন্ট আসে সেটা কেউ জানে না, সেক্ষেত্রে আমরা LVM দিয়ে রাখলাম। ওকে, ডান। অ্যাকসেপ্ট চেঞ্জেস, ডানে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট চেঞ্জেস, এখানে বলে দিবে যে কি কি পার্টিশন কি কি তৈরি হচ্ছে সবকিছু এখানে বলে দিচ্ছে। তো অ্যাকসেপ্ট চেঞ্জেস। ঠিক আছে। ওকে, নেক্সট আমরা, হ্যাঁ, এরপর আছে কেডাম। কেডাম হচ্ছে কার্নেল ক্রাশ ডাম্প। এটা হচ্ছে কার্নেল কোনো কারণে যদি ওএস রান না করে বা বুট না, কি প্রবলেম, সেটা কেডাম যদি অ্যানাবল থাকে তাহলে আমরা একটা লক পাই। কেডাম্পের জন্য মিনিমাম একটা র্যাম এই যে এখানে ও নিয়ে নেয়, আইটেম বি নিচ্ছে, এটা কমায় বাড়ায় দেওয়া যায়। তো কেডাম আসলে খুব বেশি ইউজ করা লাগে না, তো কেডাম এখানে অ্যানাবল আছে, অ্যানাবলই থাক, যদি প্রবলেম হয় তাহলে আমরা লক জেনারেট করে অ্যানালাইসিস করবো সেটা ফর দ্য নেক্সট টাইম। ওকে, এখন হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট। কেডাম ক্র্যাশ করলে লগ, এই যে আমরা একটা নিক অ্যাডাপ্টার দিছি, আমরা আবার চেক করে নিই। এবার আইপি অ্যাড্রেস নেটওয়ার্কের ভিতরে ঢুকছে। আমরা নিক অ্যাডাপ্টার দিছিলাম কয়টা? একটা। নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা। এখন আমি দুইটা তিনটা অ্যাডাপ্টারও অ্যাড করতে পারি এখানে। দুইটা তিনটা অ্যাডাপ্টার অ্যাড করে আমি বলে দিতে পারি যে এই নিক অ্যাডাপ্টারটা নেট হিসেবে কাজ করবে, এই নিক অ্যাডাপ্টারটা বিডিজ হিসেবে কাজ করবে। এখন আমরা যে DHCP আমরা অ্যানাবল রাখছিলাম সেটা দেখি কাজ করে কিনা। আইপি চলে আসছে, অটোমেটিক আইপি পেয়ে গেছে, অবশ্যই ইন্টারনেট কি গেটওয়ে পাইছে 140.2, আইপি অ্যাড্রেস পাইছে 134, DNS পেয়ে গেছে। আসছে আইপি। পরবর্তীতে আমরা আইপি চেঞ্জ করে ওইটা পরে দেখাবো। হ্যাঁ, এরা এখন এইটুকু, এটা হচ্ছে DHCP। হ্যাঁ, হ্যাঁ, এরাও আইপি পাইছে না? আচ্ছা, আমরা এখান থেকে কাস্টমাইজ করে বলেও দিতে পারি যে আসলে DHCP হবে না, স্ট্যাটিক হবে, তাহলে যে ম্যানুয়ালে যে আমরা বলে দিব। এটা আপাতত কারোর করার দরকার নেই, এখান থেকেও আমরা স্ট্যাটিক কনফিগার করতে পারি। ডিএসসিপি থেকে ওকে, আইপি পাবে, এখন ম্যানুয়ালে দরকার নাই, ঠিক আছে? ম্যানুয়ালি কনফিগার করতে হ্যাঁ, ম্যানুয়াল দরকার। তো এটা এখান থেকে করা যায়, সেটা হচ্ছে কনফিগারে যাওয়ার পরে। আচ্ছা, এখানে একটা হোস্ট নেম দিতে পারি আমরা। সাপোজ আমরা এখানে সার্ভার কনফিগার করবো, তাহলে লিখলাম যে তাহলে আমরা লিখলাম সার্ভার। একটা ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম পুরোটা দিয়ে দিই, তাহলে একটা westechit.com। তাহলে এটা হচ্ছে আমাদের সার্ভার নেম, হোস্ট নেম, এটা হচ্ছে ডোমেইন নেম, মানে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম দিলাম server.westechit.com। তো মূল নামটা হচ্ছে আমাদের হোস্ট নেম, এখানে এটা অ্যাপ্লাই, নামটা কিন্তু পেয়ে গেছে server.westechit.com। এক সেকেন্ড, Done. এক সেকেন্ড, ঠিক আছে, বলো। হ্যাঁ, আমার ক্লাস নিচ্ছি, ক্লাস চলতেছে, আসতে আসতে পারে। আড়াইটায় যেতে হবে না? হ্যাঁ, আড়াইটার দিকে খাওয়া দাওয়া রেডি করে তুমি গুছায় বসে থাকবে, আমি জাস্ট 2:05 বাকি থাকলে চলে আসবো, 2:30টার ভিতরে চলে আসবো। ঠিক আছে, ওকে। কি লিখতেছে? server.westechit.com। নাম যেগুলো নাম দিলেই তো ওকে সুজিত, নেক্সট। ওকে, এখন হচ্ছে রুট যে ইউজারটা, যেরকম উইন্ডোজ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর, আর এখানে হচ্ছে রুট ইউজার। রুটই হচ্ছে মেন, মানে প্রিভিলেজ, সব প্রিভিলেজ রুটের কাছে থাকে, রুট সব ইউজারকে ভাগ করে দিতে পারে। তো রুটের ইউজার পাসওয়ার্ডটা এখানে বলে দিতে হবে। তো আমরা সবাই রেড হ্যাট দিয়ে রাখি, সিম্পল পাসওয়ার্ড রেড হ্যাট। এখানে কিন্তু বলছে যে এটা হচ্ছে দি পাসওয়ার্ড ফেইলস দ্য ডিকশনারি চেক, মানে এটা খুবই সিম্পল পাসওয়ার্ড আমরা দিচ্ছি, সেই জন্য ও একটা ওয়ার্নিং দিচ্ছে। ঠিক আছে,
তো আমরা সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে রাখি যাতে পরে ভুলে না যায়, এজন্য আমরা রেড হ্যাট দিয়ে রাখলাম। কারণ বারে বারে লগ ইন করতে হবে, সো এক্ষেত্রে ছোট পাসওয়ার্ড সবাই দিয়ে রাখি। ডান। আর একটা করে ইউজার তৈরি করে রাখবো, ফুল নেম সবাই সবার নাম দিয়ে একটা ইউজার তৈরি করি। সুজিত। পাসওয়ার্ড কি দিবে? সব রেড হ্যাট দিয়ে রাখবো ভাই, সব ইউজারের পাসওয়ার্ড রেড হ্যাট দিয়ে রাখবো। হ্যাঁ, সবাই তার নাম, পাসওয়ার্ড দাও আর একটা ইউজার নেম, করো, নিজের নাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড ওয়ার্নিং দেবে, 2বার ওকে করতে ডান দিতে হবে। 2বার ওকে করলে চলে যাবে। 1 সেকেন্ড সুজিত, কি যাচ্ছে না? ওই যে ডানটা উপরে এখন আর কিছু নাই, সবাই তাহলে বিগিন ইনস্টলেশন দিয়ে দিই। সবাই মানে বিগিন ইনস্টলেশন দিয়ে দিই। এরপরে বিগিন ইনস্টলেশন। হ্যাঁ, এরপরে বিগিন ইনস্টলেশন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, রেড হ্যাট শুধু তুমি একটু রেস্ট না, তাহলে ইনস্টলটা চলতে থাকুক নাকি ভিতর তার কিছু। শুধু তুমি একটু তাহলে ব্রেক নাও, ঠিক আছে? ইনস্টলেশনটা চলতে থাকুক। হ্যাঁ ভাই। ইউজার ক্রিয়েট করার পর তো বিগিন ইনস্টল। হ্যাঁ, আমরা কয়টা পর্যন্ত কন্টিনিউ করবো ভাই? এই ইনস্টল পর্যন্ত আজকে, এই ইনস্টল পর্যন্ত আজকে শেষ করে ফেলবো, ঠিক আছে? ইনস্টলের পরে আর নতুন কিছু দিলে আর পারবে না, ঠিক আছে? আমার আজকে ভাই খুব ডিপলি আজকে যাচ্ছে না, আজকে বেসিক ইনস্টলেশনটাই থাক। যে কমান্ড লাইনের অ্যাক্সেস গুলো করে দেখেন। তার মানে ভাই ইনস্টলেশনে যে যে এগুলো থাকে ওগুলো মোটামুটি কাভার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আর পরবর্তীতে যে সবই কাস্টমাইজ করা যাবে, তো যে অপশনগুলো পরবর্তীতে আসবে আমি ওগুলো সব ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আজকে ওরা ইনস্টল পর্যন্ত থাকবে। নেক্সট উইকে শুক্রবারে এই জায়গায় আসছে না, এখন এখনো সময় লাগবে। লাস্টে আসবে তো ডান লেখা আসবে, তাই না? হ্যাঁ, তারপরে রিবুট রিবুট দিলে হবে, রিবুট লেখা আসবে। রিমুভ দিলে হয়ে যাবে। সেন্টেন্স ওআরজি তে যে এই যে x64 8664 এখান থেকে যে ডাউনলোড করতে পারবে। তো একটা নিজের একটা ওএস ইনস্টল করুক, আবার তো এই ইনস্টলেশনটা তাহলে ক্লিয়ার হয়ে যাক সবার। আচ্ছা, এর মাধ্যমে সেটা দিয়ে যেন পুরীতে লগ ইন করতে পারে। যদি আইপি পায় তাহলে অটোমেটিক লগ ইন করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এসএসএইচ কি না বলি থাকে না ডিফল্ট? হ্যাঁ, বাই ডিফল্ট এনাবল থাকে, বাই ডিফল্ট এনাবল থাকে, 22 নম্বর পোর্টই থাকে। তো সবাই এটা ইয়ে করতে পারবে। তাহলে সুজিত, আমরা পরবর্তীতে হ্যাঁ ভাই, আমি তো বেরোয় যাব, তাহলে তুমি কি একবারে এরা থাকে লাস্ট ফিনিশিং ওই ইনস্টলেশন এবং পুটি দিয়ে কানেক্ট করে এটা কি দেখাই দিবা না তুমি বেরোয় যাবা? না ভাই দেখাই দিবে তাহলে। ঠিক আছে, ও, ঠিক আছে, ঠিক আর আছে। সময় লাগবে না। তাহলে তাহলে তুমি থাকো, ঠিক আছে? আহ, থাকো। আর হলো ওই ফাইনালি ইউটিউব তাহলে একটু দেখাই দাও। আমি একটু বেরোলাম, তোমার ভাবিরে নিয়ে একটু ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে?